স্বাগত সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্টার সিনেমাসের সৌজন্যে। দর্শক, নির্বাচনী ইশতেহারে দলগুলো তাদের আদর্শিক অবস্থান, দর্শন এবং চিন্তার সূত্রকে তুলে ধরে। নির্বাচনে বিজয়ী হলে কি করবে, দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন ও পরিবর্তনে কি পদক্ষেপ নেবে তার দলিল এই ইশতেহার। ভোটারদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলো ইশতেহারের মাধ্যমে নানামুখী প্রতিশ্রুতি উপস্থাপন করে দেশের মানুষের সামনে। সাধারণ মানুষও ইশতেহার দেখে দল বা জোটকে মূল্যায়ন করে, পরিবর্তনের স্বপ্ন দেখে। কিন্তু বাস্তবতা হলো নির্বাচনে জয়ী কিংবা পরাজিত উভয় দলই নির্বাচনের পর আরেকটি নির্বাচন না আসা পর্যন্ত নিজেরাই বেমালুম ভুলে যায় নিজেদের প্রতিশ্রুতির কথা। তাছাড়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে কিভাবে কিংবা কতদিনের মধ্যে তার রূপরেখাও সচরাচর থাকে না ইশতেহারে। ফলে ভোটাররাও থাকেন অন্ধকারে। আর নির্বাচনে হেরে গেলে কি করবেন তার কোনো স্পষ্ট ঘোষণা থাকে না সেখানে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এবারও বিভিন্ন রাজনৈতিক দল ও জোট নির্বাচনকে সামনে রেখে তাদের ইশতেহার ঘোষণা করছে। আগামীকাল মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপি তাদের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। এমন একটি প্রেক্ষাপটকে সামনে রেখেই দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য নূরুল আলম লেলিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রনক খান, বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এবং সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। যাচ্ছে মূল আলোচনায়। জনাব নাজমুল আশরাফ, আপনাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করছি। নির্বাচনে এলে রাজনৈতিক দলগুলো তাদের দলের ইশতেহার ঘোষণা করে নানান প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনে জয় হলে কিংবা পরাজিত হলে এই ইশতেহার আসলে প্রতিশ্রুতি পূরণে কতটুকু মনোযোগী থাকে? জি, আমরা যদি বিভিন্ন সরকারের সময় নির্বাচনের আগে তারা কি প্রতিশ্রুতি দিয়েছিল এবং 5 বছরের মধ্যে তারা কি পূরণ করেছে সেই হিসাব করলে হয়তো কম বেশি আমরা দেখব, কিন্তু কেউই সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে না। এখন আপনি যেটা বলছিলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে নানান রকমের প্রতিশ্রুতি থাকে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এরকম প্রত্যেকটা খাত ধরে ধরে খেলাধুলা সব ক্ষেত্রে কিন্তু অনেক রকমের প্রতিশ্রুতি দেওয়া হয়। সেগুলোর ক্ষেত্রে আমরা বাস্তবায়ন হয়তো পুরোপুরি দেখি না, কেউ কম করে কেউ বেশি করে। কিন্তু নির্বাচনী ইশতেহারটা নির্বাচনের আগে দেওয়া হয়। আপনি বলছিলেন যে ইশতেহার দেখে জনগণ ভোট দেয়, ইশতেহার দেখে জনগণ ভোট দেয় না। ইশতেহারটা শুধুই একটা ফর্মালিটি, সেই সময়টাও তো এখনো পায় না। হ্যাঁ, মানে ইশতেহারটা শুধু একটা ফর্মালিটি, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এটা আছে, ফলে সবগুলো দলকে ইশতেহার ঘোষণা করতে হয়। কিন্তু ইশতেহারটা ফর্মালিটি কেন হলো? এটা এই জন্য হয়েছে মানুষকে আকর্ষণ করার জন্য, মানুষকে প্রলুব্ধ করার জন্য যে আমি এই করব সেই করব। কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাস, সেটি একজন ব্যক্তি, একজন প্রার্থী হোক বা একটি দল হোক বা একটি জোট হোক, তারা যে প্রতিশ্রুতিগুলো দেয় তাদের যে বাস্তবায়নের ইতিহাস এবং প্রতিশ্রুতির ব্যাপারে তাদের আন্তরিকতা কতটুকু কম বেশি, এগুলো তো মানুষ অনেক বছর দেখেছে। একের পর এক নির্বাচন এসেছে, প্রতিশ্রুতি আসছে, প্রতিশ্রুতি গেছে, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। আমি সেটা বলছি না এখন আওয়ামী লীগ বেশি করেছে না বিএনপি বেশি করেছে সেই হিসাব হয়তো এখন করা যাবে না, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী অনেক কাজ হয়, আবার অনেক কাজ হয় না। কিন্তু প্রতিশ্রুতির মধ্যে অনেক রকমের চমক থাকে। যেমন জাতীয় ঐক্য ফ্রন্ট, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি অনেক বড় রাজনৈতিক জোট, তার মধ্যে বিএনপি আছে, জামাত সহ 20 দল আছে, আরো অনেক ছোট বড় দল আছে, তারা মিলিয়ে একটা জাতীয় ঐক্য ফ্রন্ট করেছে। এবং এই ঐক্য ফ্রন্ট যখন তারা ঘোষণা করে, তারা খুব বড় করে বলেছিল যে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে এই জাতীয় ঐক্য ফ্রন্ট, এবং তারা এটার নাম দিল এটাই জাতীয় ঐক্য। মানে কিছু লোক একসাথে হলেন, এটাই জাতীয় ঐক্য। তাহলে জাতীয় শব্দের অর্থ কি, ঐক্য শব্দের অর্থ কি, সেগুলো নিয়ে বিস্তর আলোচনা করা যেতে পারে। কিন্তু আমরা রাজনীতিতে কিছু ব্যক্তি, গোষ্ঠী, দল, জোটের একটা ঐক্য দেখেছি, এটা তাদের ঐক্য। এই ঐক্যের সাথে জনগণ কতটুকু আছে সেটা নির্বাচনে আমরা দেখব। কিন্তু এটাকে জাতীয় ঐক্য বলে চালিয়ে দেওয়া হয়েছে, তাহলে এর বাইরে যারা, অন্যদের কথা বাদ দিলাম, তারা কোথায় আছে এটা আপনি হিসাব করতে পারবেন না। কিন্তু মহাজোট, আওয়ামী লীগ, 14 দল, তারা কি বাংলাদেশের অংশ না? তো তাদেরকে বাদ দিয়ে আপনি কি জাতীয় ঐক্য করলেন? দাবি করছেন এটা জাতীয় ঐক্য, যে কেউ আসতে পারে, ব্যক্তিও আসে, এখানে সংগঠনও আসে, এখানে দলও আসে, জোটও আসে, যাই হোক সেটা অন্য কথা। জাতীয় ঐক্য ফ্রন্ট আজকে যে ইশতেহার ঘোষণা করেছে, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিভিন্ন দল এবং জোটের যে ইশতেহারের ইতিহাস আমরা দেখেছি, জেনেছি, মনেও আছে, তার তুলনায় এটা সম্পূর্ণ আলাদা। বিশাল চমক দেওয়া হয়েছে এখানে, মানে চমকে চমকে ভরপুর, এবং যত বেশি চমক তত বেশি হচ্ছে বাস্তবায়ন না হওয়ার আশঙ্কা। আমাদের রাজনৈতিক ইতিহাসে দুটো বিষয়, একটা হচ্ছে যে আমি আগে কি করেছি তার প্রেক্ষিতে আপনি আমার কথা বিশ্বাস করবেন কি করবেন না,
ফলে এই দল বা জোটগুলো বা নেতাগুলো তো অতীতের কর্মকাণ্ড, প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন আমরা দেখেছি। তার প্রেক্ষিতে মানুষ চিন্তা করবে এরা করবে কি করবে না। এখন আমি ছোট করে যদি দু একটা উদাহরণ দিই। প্রথমেই তারা বলেছে যে যুদ্ধাপরাধের বিচার চলমান রাখবে। এখন জাতীয় ঐক্য ফ্রন্টের সবচেয়ে বড় সমালোচনা, ডক্টর কামাল হোসেন বঙ্গবন্ধু সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অনেক বড় ব্যক্তিত্ব, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ঠিক আছে, আওয়ামী লীগে ছিলেন, এখন বাইরে আছেন, তার নেতৃত্বে, তার সাথে বঙ্গবীর কাদের সিদ্দিকী আছেন, আপনার আসম আব্দুর রব আছেন, সুলতান মোহাম্মদ মনসুর আছেন, মাহমুদুর রহমান আছেন, মানে অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় ব্যক্তিত্ব। এবং তারা, যদি বাংলাদেশের রাজনীতির মোটাটাকে বলি, এরা নিশ্চয়ই স্বাধীনতার সপক্ষের বা বিপক্ষের যে আমরা ভাগ করি ওটা সপক্ষের, এবং বেশিরভাগই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, স্বাধীনতার নেতৃত্ব দানকারী দলের সাথে। তো এখন তারা যে ঐক্য করলেন, সেখানে প্রথমে বলা হলো যে জামাত আসার প্রশ্নই ওঠে না, জামাত থাকবেই না। কিন্তু আমরা দেখলাম যে ভাতটা এইভাবে না খেয়ে এইভাবে খাওয়া হলো, কারণ জামাত বিএনপির সাথে আছে এবং 20 দলীয় জোটও আছে, সব মিলিয়ে এখন একাকার হয়েছে একটি মার্কা দিয়ে সবাই যখন নির্বাচন করছে। এবং আপনি যখন ঐক্য ফ্রন্টের নেতৃত্ব দেন, আপনি জামাতকে অস্বীকার করতে পারবেন না। বিএনপি 20 দল কিন্তু এর বাইরে না। ফলে এই যে বৈপরীত্যটা আছে, এটা নিয়ে মানুষের সন্দেহ যে আপনি জামাতকে নিয়ে কি করতে পারবেন। এখন জামাতকে নিয়ে কি করা যাবে, আবার বিএনপিকে নিয়ে কি করা যাবে, সেটি যদি বাদও দেই, বিএনপি জামাতের সখ্যতা ঐক্য বহুদিনের, সেটা সরকারের ভিতরে বাইরে, আন্দোলনে, নির্বাচনে, সব ক্ষেত্রে আমরা দেখেছি, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে কি, যখন ডক্টর কামাল হোসেনের মতো ব্যক্তিরা মুক্তিযুদ্ধের কথা, চেতনার কথা, স্বাধীনতার কথা, আপনার আরো অনেক বড় বড় কথা বলেন, সেখানে যখন জামাতের মতো শক্তি থাকে এবং জাতীয় ঐক্য ফ্রন্ট অনেক বড় একটি ফ্রন্ট, সেখানে দেখা গেছে বিএনপি সবচেয়ে বড় দল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং তারপরে হচ্ছে জামাত ইসলামী স্থান, তারা 22টি আসন পেয়েছে। যিনি এই দলের নেতৃত্ব দিচ্ছেন এই ফ্রন্টের, তার দলও সেটা পায় নাই, অন্যরা তো পাই নাই। তো সেই জায়গায় আপনি জামাতকে যতই অস্বীকার করেন, যতই খেপে যান, যতই আপনি সাংবাদিকের আক্রমণ করেন না কেন, বাস্তবতা হচ্ছে আপনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন। তাহলে যেই জামাতকে নিয়ে আপনি জোট গঠন করে নেতৃত্ব দিচ্ছেন, এবং জামাতে ইসলামীর বেশিরভাগ নেতার বিচার হয়েছে, শাস্তি হয়েছে, তারা তো বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই বিচার বিরোধিতা করেছে কারা? জামাতের যারা সহযোগী দল, বিএনপিও বিরোধিতা করেছে, এবং বিচার একটু তারা মানে নাই। বিএনপি বিচার করবে কিনা এটাই মানুষ বিশ্বাস করে না। আর জামাতকে নিয়ে আপনি, বিএনপিকে নিয়ে আপনি মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার চলমান রাখবেন, এই কথা কোন বেকুবে বিশ্বাস করবে? তার মানে এটা আপনি ধোকা দেওয়ার জন্য, চমক দেওয়ার জন্য, আকর্ষণ করার জন্য, যেহেতু এটি একটি জনপ্রিয় বিষয়, যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার অপরাধ, তার অপরাধী, তাদের ব্যাপারে একসময় আমরা কিছুই জানতাম না, 2-3 প্রজন্ম অন্ধকারে ছিল, এখন একজন জানে বোঝে বলে এই জনপ্রিয় বিষয় থেকে আপনি সরতে পারেন না, তাই এই প্রতিশ্রুতি দিয়েছেন। আরো প্রতিশ্রুতি আছে, আরেকটা জিনিস বলি, যে দুমাদের বেশি প্রধানমন্ত্রী নয়, বিএনপির বাস্তবতা কতটা হবে আমরা জানি না। এরকম আরো আছে যে আপনি সংসদে 70 অংশ তুলে দিবেন, আপনি সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট চালু করবেন, আপনি ভাষণ মানবেন, এগুলো সব বড় বড় কথা, সারা জীবন সুশীল সমাজের মুখে শুনেছি, এখন এই জোটের মধ্যে। জি, আপনি বলছিলেন আসলে যত বড় চমক তত বাস্তবায়ন না হওয়ার আশঙ্কা, এবং আপনি আরো বলছিলেন যে ইশতেহার দেখে আসলে বাংলাদেশের মানুষ ভোট দেয় না। আমি আবার আপনার কাছে আসবো, রাশেদ রানা খান। বাংলাদেশের মোট জনসংখ্যার সিংহভাগই এখন তরুণ। এই তরুণ, তরুণ যে একটা বিশাল বড় জনগোষ্ঠী, এরা আসলে কি চায়? এদের মনের কথাটা এই রাজনৈতিক কথা, এই রাজনৈতিক দলগুলো কি বুঝতে পারে? তারা কি শুনছে? আমরা যদি দেখি ইশতেহারে তরুণদের চাওয়াকে আসলে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে কিংবা দেওয়া হবে, আপনি কি মনে করেন? সোজাসুজি যদি বলি, শতভাগ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ দেখেন, ওই যে নাজমুল ভাই যেগুলো বললো, চমকপ্রদ বিষয়গুলো, এগুলো, এই পয়েন্টগুলো কিন্তু তরুণদের ভোট টানার জন্য। হ্যাঁ, যুদ্ধাপরাধীদের বিচার, তারা জানে যে শাহবাগ আন্দোলন হয়েছে, গণজাগরণ মঞ্চ তরুণদের, এবং তরুণদের একটা মানে নতুন তারুণ্যের একটা বড় জায়গায় হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার চাই, যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ চাই। অতএব এই জায়গাটাকে তারা পয়েন্ট আউট করেছে। নিশ্চয়ই আগামীকাল আওয়ামী লীগও সেই জায়গাটাকে বাস্তবায়ন করেছে, এবং সামনে আরও কি করা যায় সে বিষয়ে নিশ্চয়ই তাদের ইশতেহারে আসবে। ওটা একটা বিষয়। তারপর কর্মসংস্থানের বিষয়ে দেখুন, যে কোনো মানে শুধু তরুণদেরকে না, তারা সবাইকেই টানার চেষ্টা করেছে যে কোনো বয়সী মানে চাকরিতে ঢুকতে, যেটা খুবই মানে এই ইশতেহারটা পড়ে মনে হয়েছে যে অনেক বেশি মানুষের বলে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এরকম একটা বিষয় হয়ে গেছে, যে এমন একটা বিষয় যেগুলো আসলে বাস্তবসম্মত হওয়া খুব ডিফিকাল্ট। উনি একটা বিষয় বলছে, আমি যদি যেহেতু এটা আলোচনা হয়ে গেছে, এটাতে আর গেলাম না, পরবর্তীতে আসি, তারুণ্যের একটা বড় সংকটের জায়গা, বা এই মুহূর্তে নির্বাচনকে মাথায় রেখে আমরা সারাক্ষণ বলে আসছি কর্মসংস্থান। হ্যাঁ, সেটা হচ্ছে তারুণ্যের জন্য। এখন যদি আমার বাবাও মনে করে যে আচ্ছা রিটায়ারমেন্টে গেছি, আমিও কেন না পরীক্ষা দেই, আমিও চাকরিতে যাই, তাহলে তো সংকট আরো বাড়বে। এই দেশে তো এমনিতেই সংকট আছে, কারণ উচ্চশিক্ষার হার বেড়েছে গত 10 বছরে। বাংলাদেশের যে শিক্ষা, যে প্রসার ঘটেছে উচ্চশিক্ষায়, সেখানে
বা স্কুল লেভেলেও একদম মানে আনাচে কানাচে স্কুল হওয়ার কারণে এক ধরনের পুরো শিক্ষা ব্যবস্থায় তো একটা পরিবর্তন এসছে। গুণগত পরিবর্তন না আসুক, সংখ্যাগত পরিবর্তন এসেছে, এটা আমাদের স্বীকার করতে হবে। এবং তাতে করে উচ্চশিক্ষা তারুণ্যের সংখ্যা বেড়ে গেছে। তাদের এখন কর্মসংস্থান নিয়ে চিন্তা করতে হবে। এখন যদি আমার বাবার বয়সের কারো চিন্তা করি, আমার মানে যার বয়স চলে গেছে এরকম নিয়ে চিন্তা করি ভোট টানার জন্য কেবলমাত্র, এটা বাস্তবসম্মত না। এটা কোনোভাবেই সামনে যে সংকট তৈরি হওয়ার কথা আমরা বারবার বলছি, উচ্চারণ করছি, যেন নির্বাচনে যে দলগুলো ম্যানিফেস্টো তৈরি করছে তারা যেন এই বিষয়টাকে মানে প্রায়োরিটিতে রাখেন। তারা এইটা বলে দিয়ে আসলে সামনে নির্বাচন মানে পরবর্তী সময়কালটাকে অনেক বেশি অবাস্তব জায়গায় নিয়ে গেছে। এই সংকটটা তৈরি হবে। এই দিক থেকে আমার মনে হয় যে তারা তারুণ্যকে কিছুটা বুঝেছেন, আবার কিছুটা বুঝেনও নাই, এইরকম একটা জায়গায় আছে। আগামীকাল যদি আওয়ামী লীগের ইশতেহার আসে সেখানে বোঝা যাবে তারুণ্যের বিষয়টা। 2008 সালে ফার্স্ট ভোটার নামে একটা অনুষ্ঠান আমি যখন শুরু করেছিলাম, তখন আমি দেখেছিলাম যে তারুণ্যের কিছু চাওয়া পাওয়া আছে। ফার্স্ট চাওয়া ছিল তারা এমন একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশটা গ্লোবালি কানেক্টেড হবে। তারা ডিজিটাল বাংলাদেশটা বলেনি, কিন্তু তারা গ্লোবালি কানেক্টেড হবে এরকম বলেছিল। এবং সেটাকে কিন্তু আওয়ামী লীগ লুফে নিয়ে ডিজিটাল বাংলাদেশ যেটা এক ধরনের বিপুল মানে বিজয় নিয়ে এসছে তারুণ্যের, সেই জায়গায় ছিল। দ্বিতীয় চাওয়াটা তাদের ছিল যুদ্ধাপরাধীদের বিচার চায়। এবং এই 10 বছরের যুদ্ধাপরাধীদের বিচারের অনেকটা পথ হেঁটে গেছে আওয়ামী লীগ। সেই জায়গা থেকে অনেকটা স্থিতিশীল অবস্থায় এসেছে, কিছুটা আরো সামনে হয়তো যারা আরো বাকি আছেন তাদেরকে আনার ব্যবস্থা চলবে। এই জায়গাটা কি করে আবার তারা যুদ্ধাপরাধীদের সাথে সংশ্লিষ্ট থেকে আনবেন সেটা আমি একটু অবাক হচ্ছি। আমি জানি না, এটা তারা ভালো বলতে পারবেন। কারণ আওয়ামী লীগ এত চেষ্টা করেও সরকারি থেকেও যেখানে একটা কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে, অন্যান্য দেশের সাথে সমঝোতা করা বা চুক্তিগুলোতে অনেক দেন দরবার করেও ডিপ্লোম্যাটিক ওয়েতেও আনা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সেখানে যুদ্ধাপরাধীরা থেকে বা ও জামাত থাকার পরে সেখানে হওয়াটা একটা বড় বিষয়। এছাড়া আরো যে বিষয়গুলো আছে সেখানে মনে হয় যে তারুণ্যের জায়গাগুলোকে আরো স্পেসিফিক আকারে দেখা যেত, আরো ভালোভাবে একটা জায়গায় নেওয়া যেত যেন তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করতে পারে। এই তারুণ্যের মানে একটা প্রায় 5 কোটি 4.5 মতো বোধহয় 5 কোটির কাছাকাছি, ফলে একটা বড় সংখ্যা হচ্ছে তারুণ্যের। আরেকটা পয়েন্ট আমার খুব ভালো মানে মনে হয়েছে যে এটাও আবার বাস্তবসম্মত তারা দিয়েছেন বলে মনে হয় না, নারীর ক্ষমতায়নের কথা বলেছেন। অথচ ঐক্যফ্রন্ট থেকে মানে একেবারেই যদি ডক্টর কামাল হোসেনের যে সেখান থেকে কোনো প্রার্থীই নাই, একজন প্রার্থীও ছিলেন না নারী। আর পুরো ইয়ে থেকে মাত্র 12 জন সম্ভবত বিএনপি থেকে, এবং সব মিলিয়ে 12 জন প্রার্থী আছে। তাহলে সেখানে নারীর ক্ষমতায়ন কিভাবে হবে? তারা তো সূচনাতেই নারীকে বাইরে রেখে দিয়েছেন। সেটাও আমার মনে হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আবারও আসবো আপনার কাছে জনাব খালিকুজ্জামান। নাজমুল আশরাফ যেমনটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো আসলে চমক দেওয়ার জন্য ইশতেহার তৈরি করছে, এবং আপনার যারা ভোট দেয় তারা আসলে ইশতেহার দেখে ভোট দিচ্ছে না, কারণ এই মানে কখনোই এগুলা সেভাবে আপনার বাস্তবায়ন হয় না বলে ভোটাররা আসলে ইশতেহার দেখে কিংবা এই ইশতেহারের দিকে তাকিয়ে আসলে ভোট দেয় না, ততখানি মনোযোগী না। আপনার বক্তব্য শুনতে চাচ্ছি যে এগুলো কি শুধুই চমক? চমক কিনা, প্রথম একটা বিজ্ঞপ্তি দিয়ে একটা ইচ্ছা বা তাদের আবেগের একটা প্রকাশ ঘটানো হচ্ছে। এখন এটা নিয়ে পর্যালোচনাটা হলো যে কি বাস্তবতায় তারা কি বাস্তবায়ন করতে চান। ফলে এখন যে প্রেজেন্ট রিয়েলিটি কি এবং অতীতের সেটার হ্যাংওভার কি, এবং যে বিষয়গুলি তারা করতে চান সেই তার আয়োজন কি, সেটা করার উপায় সেটা কি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আপনি ক্ষমতায় গিয়ে সেখানে গিয়ে এগুলি বাস্তবায়ন করবেন, তা এখন যেই নির্বাচনের মাধ্যমে সেটা নির্ধারিত নির্বাচনই তো করতে পারতেছেন না। ফলে এখানে একটা জনগণের উদ্যোগ ছাড়া সেখানে একটা যে কোনো জাতীয় কার্যক্রম সফলতা অর্জন করা যায় না। আপনি যত কিছু জনগণের কল্যাণের জন্য, জনগণের মঙ্গলের জন্য, জনগণের পক্ষে যদি কোনো কাজ করতে চান তাহলে জন উদ্যোগ ছাড়া আমরা দেখেছি নির্বাচনের ইশতেহার কেবলমাত্র জয়ের কথা মাথায় রেখে বিভিন্ন চমক বিভিন্ন কিছু দেওয়া হয়ে থাকে, কিন্তু ইশতেহারে এই তো এই যে আপনার পরাজিত হলে দেশের মানে যদি পরাজিত হয় তাহলে কি করবে সে ঘোষণা থাকে না। এখন নীতি আদর্শের তাকে পরাজিত করে শুধু একটা দল গোষ্ঠী ব্যক্তির যদি জয় হয় তাহলে সেই জয় দিয়ে আমি কি করব? তো ফলে জয়টা কোনটা হবে? জয়টা হলো জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা স্বার্থের জয়। তাহলে যেই কথাটা আমরা বলছি সেটা হলো যে আমরা যে যেমন এই যে 16 ডিসেম্বর গেল, আজকে 17 তারিখ, তাহলে এর আগে একদিকে আমাদের 30 লক্ষ মানুষ জীবন দিল,
এবং 7.5 কোটি বাঙালি জীবন বাজি রেখে লড়াই করে যে স্বাধীনতা অর্জন করলো, তাহলে সেই বিজয়টা কিসের ছিল? বিজয় ছিল স্বৈর শাসনের বিপরীতে তার বিরুদ্ধে গণতন্ত্রের বিজয়। সেই বিজয় ছিল শোষণ বৈষম্যের বিরুদ্ধে একটা শোষণহীন সমাজ প্রতিষ্ঠার বিজয়। সেটা ছিল ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সমাজ গঠনের বিজয়। সেটা ছিল সাম্রাজ্যবাদের সঙ্গে গাঁটছড়া বাঁধা এবং তার কাছে আত্মসমর্পণ করার বিরুদ্ধে স্বাধীন জাতীয় বিকাশের একটা অর্থনীতি গড়ে তোলার বিজয়। তাহলে সেগুলি কি আছে? তাহলে 47 বছরে কি আমরা সেটা প্রতিষ্ঠা করতে পেরেছি? বা যেমন ধরেন আমাদের, যেটা আমরা বারবার বলছি, মুক্তিযুদ্ধের শুরুই হয়েছিল 3টা শব্দ দিয়ে, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। তাহলে সাম্যের জায়গায় বৈষম্যটা এখন কোথায়? তাহলে কি কারণে আজকে এই বৈষম্য? আপনি 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করলাম, এখন 70,000 কোটিপতি পরিবার তৈরি হয়েছে। তখন আমরা বলছি যে এখান থেকে 22 পরিবার লুণ্ঠন করে, পূর্ব পাকিস্তান থেকে সম্পদ পাচার করে পশ্চিম পাকিস্তানে। তারা তো তাদের দেশে সম্পদ নিচ্ছিল, কিন্তু আজকে আমরা এমন স্বাধীন দেশ তৈরি করলাম, আমাদের দেশের লোক বিদেশে সম্পদ পাচার করে। তাহলে সেই জায়গায় এসে যে আমরা যে আকাঙ্ক্ষা, যে চেতনা যে ছিল আমাদের, তাহলে তার সম্পূর্ণ বিপরীত অবস্থান দাঁড়ালাম না। এখন তার সঙ্গে যদি বলি ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে তারা উপনিবেশিক শাসন বহাল রাখতে চেয়েছিল। আমরা আজকে ধর্মের এত নিকৃষ্ট রাজনৈতিক ব্যবহার শুরু করেছি যে সেখানে বাদানুবাদের মধ্য দিয়ে বাস্তবে যেই শক্তিকে জনগণ পরাস্ত করে সেই শক্তিকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছি আমরা। 71-এ পরাজিত শক্তিকে পুনর্বাসন করা, 90-এ স্বৈরাচারী শক্তিকে পুনর্বাসন করা। তাহলে জনগণ পরাস্ত করবে আর আমরা এগুলো পুনর্বাসিত করব, তারপরে বাদানুবাদ করব। এখন এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাস্তবে যে আকাঙ্ক্ষা, যে চেতনা যেটা গড়ে উঠেছিল, তাহলে তার বিপরীতে দেশ শাসন করে এবং বিপরীত পরিস্থিতি, সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি তৈরি করে এসে তখন আমরা কি বাস্তবায়ন করব? এখন প্রথম কথা হলো কেন এটা তৈরি হয়েছে, তার মূল্যায়ন দরকার। এবং যেই পথে আমাদের সাথে কি ফোন আছে, ফোনটি নিয়ে আপনার কাছে আসি। দর্শক, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান বলছিলাম বাড়ি থেকে। জি, মেহেদি হাসান বলুন। আজকে মানে এ পর্যন্ত যতগুলো নির্বাচন জাতি পেয়েছে আর কি, ততবারই কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতির ফুলঝুরি কিন্তু আমরা পেয়েছি। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যখন অধিষ্ঠিত হয় তখন কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু সব ভুলে যায়। এখন এই যে ভুলে যাওয়া, এটা কি জনগণের সাথে এক ধরনের প্রতারণা নয় কি? মানে এই জায়গা থেকে আমরা যারা সাধারণ জনগণ, আমরা কি প্রত্যাশা করতে পারি? জি, ধন্যবাদ মেহেদি। ওনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আপনি যদি ওনার প্রশ্নটি উত্তর করেন। সেটা হলো যে ভুলে যাওয়ার চেয়েও আপনি যদি চট্টগ্রামের ট্রেনে উঠে বলেন যে আমি রাজশাহী যাচ্ছি, তাহলে শেষ পর্যন্ত গিয়ে রাজশাহী পৌঁছে যাবেন, চট্টগ্রামে পৌঁছাতে পারবেন না। ফলে আপনি এখানে যতই সেখানে হাততালি দেন আর জোরে জোরে সেটা বলতে থাকেন যে আমি রাজশাহী যাচ্ছি, তাতে আমি রাজশাহী যাবেন না, কারণ লাইনটা চট্টগ্রামের। তো ফলে এখানে যে আমাদের যে দর্শক যিনি প্রশ্ন করছেন, ফলে আপনি কি বলছেন, অর্থাৎ যে কথাটা বলছেন সেটা কতখানি বাস্তব এবং সেটা কতখানি তার কোন নীতি এবং সেটার সঙ্গে কতখানি যুক্ত। নির্বাচনের কথা তিনি বললেন, তো নির্বাচন মানে হলো কি, জনগণের ক্ষমতায়ন হবে না দল গোষ্ঠী ব্যক্তির ক্ষমতায়ন হবে? আজকে মাহবুবুর রহমান তালুকদার উনি একটা প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্স করে তিনি বলতেছেন যে সমতল ভূমি বলে কিছু নাই, এবং তার মানে হলো যে এই নির্বাচন কি হতে যাচ্ছে এটা অন্য কিছু। আমরা বারবার বলে এসেছি সেই কথাগুলির অত গুরুত্ব নাই, কিন্তু নির্বাচন কমিশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য, তিনি এসে যখন ঘোষণা করেন সেটা আপনারা দেখছেন, তিনি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু এখন কথাটা অর্থহীন একটা কথায় পর্যবেসিত হয়েছে। এবং তার সঙ্গে তিনি বলছেন, আমাকে জিজ্ঞাসা করেন যে কি অবস্থা এখন নির্বাচনের, সেই অবস্থা আছে কিনা, নিজেরা দেখেন, নিজেরা উত্তর পেয়ে যাবেন। এই হচ্ছে এর আগে কেন এই অবস্থাটা তৈরি হলো সেটা, যেমন এর আগে কিন্তু পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক হয়েছিল, নির্বাচন কমিশনের সমস্ত কমিশন পুরাটা ছিলেন, এবং সেই জায়গায় এসে তিনি বলছেন যে কোনো কোনো ক্ষেত্রে বিরোধী প্রার্থীদের পুলিশ কর্তৃক অযাচিতভাবে হয়রানি করা হয়েছে। এটা দুইটা ইলেকশনের, একটা হলো বরিশাল। পুলিশ বাহিনীকে নিয়ে বসার যে এই যে বিতর্কটা, এখানে তো আপনার পুলিশ বাহিনীকে নিয়ে বসতে হবে আইন শৃঙ্খলার জন্য, আপনার সঠিকভাবে আপনার ভোট কেন্দ্রের জন্য, সবকিছুর জন্য। তারা তো সেখানে জবাব দেয়নি। তারপরে একটু বলি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ বাহিনীকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে বসতে হবে না? সেটা বলছেন যে আইন শৃঙ্খলার কথা শুনছে না। তো আপনি এটা খেয়াল করেন যে আজকে এই কথাটা আমি পরে সময় বলে বলবো, যে পুলিশ বাহিনীর মধ্যে যে চেইন অফ কমান্ড এটা ভেঙে পড়েছে, এবং প্রশাসন সেটারও যে চেইন অফ কমান্ড বলেন বা তার ডিসিপ্লিন বলেন, সেগুলি সম্পূর্ণ কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে ডে বাই ডে। এগুলি এখনই বোঝা না গেলেও তার ফলাফলটা সামনের দিকে আপনার কাছে আবার আসবো, অথবা ডক্টর
হারুন রশিদ। প্রতিহিংসা রাজনীতি বর্জন, মত প্রকাশের স্বাধীনতা, ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, কর্মসংস্থান, শিক্ষা সহ মোট 14টি প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় ঐক্য ফ্রন্ট। তাদের ইশতেহারকে আপনি কিভাবে দেখছেন? আর যে চমকের কথা বলা হচ্ছে যে আসলে যে অতি চমক মানে সেটা বাস্তবায়ন কিংবা বাস্তবায়িত করতে না পারা, আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যফ্রন্টের 35 দফা যে ম্যানিফেস্টো, সেটা আমি কুইক একটা লুক দিয়েছি এবং সেখানে যে সেলিয়েন্ট ফিচারগুলো আমি দেখেছি। তো মূল ম্যানিফেস্টোর উপর বক্তব্য রাখার আগে আমি আমাদের যে নাজমুল আশরাফ, আমাদের সিনিয়র সাংবাদিক, ওনার কতগুলো কথার একটু প্রসঙ্গ টানি। উনি কতগুলো আমার মনে হয় যে ভালো এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করেছেন। বিশেষ করে এই ম্যানিফেস্টো, এই যুক্ত ফ্রন্টের ম্যানিফেস্টোটা ভালোভাবে তুলে ধরেছেন। শুধু একটা জায়গায় একটু বলা প্রয়োজন যে নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো যে ম্যানিফেস্টো দেয়, এগুলো হলো জাস্ট চমক, এগুলো খুব বেশি ম্যাটার করে না। এই কথাটা কিন্তু ঠিক না। ঠিক না এই জন্য, যদি আমি 1937 সালের নির্বাচনের কথা বলি, কৃষক প্রজা পার্টি শেরেবাংলা একে ফজলুল হক ডালভাতের কর্মসূচি দিয়েছিলেন, বিনা ক্ষতিপূরণে জমিদের প্রথা উচ্ছেদের কথা বলেছিলেন এবং 14টা দফা দিয়েছিলেন। ঠিক জমিদের প্রথা উচ্ছেদ করতে পারেন না, কিন্তু ফ্লাউট কমিশন হয়েছিল এবং ডালভাত যে কর্মসূচি কৃষক প্রজার, তিনি সেখানে ঋণ সালিসি ভোট করেছিলেন এবং এদেশের প্রজাগুলোর উন্নয়নের জন্য, মুক্তির জন্য অনেকটা অগ্রগতি তিনি সাধন করেছিলেন। 1946 সালের নির্বাচন, এই নির্বাচন ছিল পাকিস্তান ইস্যুর উপর ভিত্তি করে এবং সেই নির্বাচনের ফলে কিন্তু আমরা 47 সালের দেশ বিভাগ দেখি। ভালো কি মন্দ হয়েছে সেটা হলো ভিন্ন। 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন 21টি দফা ছিল এবং ক্ষমতাসীনদের বিরুদ্ধে, এবং সেই নির্বাচনে জনগণের রায় দেখেন এবং মাত্র 2 মাস ক্ষমতায় থাকতে পেরেছিল। তারপরও কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল, যেমন 21 ফেব্রুয়ারিকে ছুটির দিন ঘোষণা করা, মাতৃভাষার পক্ষে অন্যান্য, কিন্তু সেটা কার্যকর করতে পারে নাই। পরে 56-57 সালে যখন আওয়ামী লীগ সরকার আসলো আতাউর রহমান খান সাহেবের নেতৃত্বে, তখনই এগুলো হলো আর কি। তারপর যদি আপনি আসেন যে 70 সালের নির্বাচন, 6 দফার উপর ভিত্তি করে বঙ্গবন্ধু নির্বাচনে গেলেন, বাংলাদেশ স্বাধীন হয় নাই। কাজে আমাদের 70 নির্বাচন ছিল 6 দফার উপর ম্যান্ডেট এবং সে অনুযায়ী কিন্তু হয়েছে। কাজেই এরপর যদি বলি হয় না, যদি বলেন 64 সালে বলা হয়েছে যে ভবিষ্যৎ যদি ক্ষমতা পাওয়া যায় তাহলে মহকুমাগুলোকে জেলায় উন্নতি করা হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু সরকার প্রথম জেলায় উন্নতি করার জন্য ব্যবস্থা নিয়েছিলেন না। 66 সালে বলা হয়েছে যমুনা নদীর উপরে পুল অথবা টানেল করা হবে। সেখানে বঙ্গবন্ধু যমুনা সেতু হয়নি। আপনি হয় না বলেন 2008 সালে আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো, যেটা হলো ভিশন 2021, আমার সামনে এখানে আছে। আপনারা বলেন তো, ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছে। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের পথে আছে কি নাই? এখানে বলা আছে পদ্মা সেতুর কথা বলা হয়েছিল করা হবে। এত টানাপোড়েন প্রতিযোগিতার পরে পদ্মা সেতু হচ্ছে না। তারপর এখানে বলা ছিল যে শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি 2010 সালে সকলের মত নিয়ে শিক্ষানীতি হয়েছে না। তারপর এখানে বলা ছিল যুদ্ধ অপরাধীদের বিচার করা হবে, ম্যান্ডেট পেলে। যুদ্ধ অপরাধীদের বিচার কি হয়েছে? কার্যকর হয়নি। এভাবে আমি যদি দেখি, কি বলা ছিল, স্কুলগামী যারা শিশু শতভাগ নিশ্চিত করা হবে। এখন বর্তমানে 99 হলো স্কুলগামী শিশুরা এখন কিন্তু স্কুলে যাচ্ছে। তারপর পোভার্টি রিডাকশনের কথা বলা হলো। 45% যেখানে পোভার্টি ছিল, আজকে সেখানে 22% নেমে গেছে। আর চরম দারিদ্র যেখানে ছিল 22%, সেটা এখন 11% নেমে আছে। কাজেই আপনি যদি বলেন যে ওয়েল একটা কর্মসূচি দেয়, ম্যানিফেস্টো দেয়, কিন্তু এটা কার্যকর হয় না, দিস ইজ নট ট্রু। তবে হ্যাঁ, একটা ম্যানিফেস্টোর মধ্যে A to Z যতগুলো কর্মসূচি থাকে সবগুলো হয়তো বাস্তবায়ন করা সম্ভব হয় না। এখন এটা নির্ভর করে লিডারশিপ, দল, তার ঐতিহ্য, অনেক কিছুর উপর নির্ভর করে। এখন আজকে জাতীয় ঐক্য ফ্রন্ট যে কর্মসূচিটা দিলেন, 35 দফা কর্মসূচি আমি দেখেছি, তাদের সমস্যা আছে অনেক, যেটা আশরাফ সাহেবও বলেছেন, এবং চমকই বেশি। সমস্যা কোথায়? এটা তো একটা সুনির্দিষ্ট দর্শনভিত্তিক, আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন না, এটা হলো একটা ফ্রন্ট। সেখানে আশরাফ সাহেবের ওই দ্বিকক্ষ বিশ্ব পার্লামেন্টের কথা আছে, ইরশাদ সাহেবের প্রাদেশিক পরিষদের কথা বলা আছে, মান্না সাহেবের নাগরিক ঐক্যের ক্ষমতার ভারসাম্যের কথা সেখানে আছে, বিএনপির কথাও সেখানে আছে, কামাল হোসেন সাহেবের আইনের শাসন, অন্য দেশ সুশাসন বলেন ইত্যাদি সব আছে। সব জায়গা থেকে সেখানে অনেক কিছু নেওয়া আছে। কিন্তু এখন বক্তব্য হলো যে যুদ্ধাপরাধীদের বিচার চলমান থাকবে। আজকে আপনারা যারা বলছেন
যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে আপনারা কি করেছেন? আজকে তো এই যুক্তফ্রন্টের মধ্যে বিএনপিও আছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া নর্থ বেঙ্গলে বক্তৃতা গিয়ে বলেছে মুজাহিদ এবং নিজামী এরা যুদ্ধ অপরাধী না, স্পষ্ট বলা আছে, ইট ইজ অন রেকর্ড। আমার বইতে আমি কোট করেছি। এখন তারা বলতেছে এটা চলমান থাকবে, জনগণ বিশ্বাস করবে? আর আপনি বলছেন চলমান থাকবে, আর যে দল এবং যে নেত্রী সরাসরি যুদ্ধ অপরাধী বিচার করে কার্যকর করেছে কার কথা বিশ্বাস করবে বেশি? সেকেন্ড জি, পয়েন্টে আমাদের সাথে কিন্তু ফোন আছে, ফোনটি নিয়ে আপনার কাছে আবার আসবো। দর্শক, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শ্রীমতী কীর্তনিয়া বলছিলাম মিরপুর থেকে। জি বলুন। আসলে প্রশ্নটি হচ্ছে, নির্বাচনী ইশতেহারে আমরা দেখে থাকি যে তারা নানা ধরনের কথার মধ্যে থেকে বলে থাকে যে নির্বাচনের পর শান্তি বিরাজ থাকবে, এরকম একটা পরিবেশ সৃষ্টি করবে। কিন্তু যখন দেখে থাকি যে নির্বাচনটি হয়ে গেল এবং কোন একটা দল বিজয় লাভ করলো, বিরোধী দল তখন জ্বালাও পোড়াও এবং বিভিন্ন ধরনের সহিংসতামূলক আচরণ তুলে ধরে। অপরদিকে হয় কি যে সরকার দল প্রশাসনকে সজাগ করে তোলে, যাদেরকে তাদের উপর ধরপাকড় একটা ব্যবস্থা নেওয়া যায়। এতে করে যে দলীয় কোন্দল, শুধুমাত্র দলীয় কোন্দল না, পুরো দেশটা একটা স্থিতিশীল পরিবেশে চলে আসে। এটা কেন হয়ে থাকে? জি ধন্যবাদ। আপনি উনার প্রশ্নের উত্তরটা যদি আপনি প্রশ্নের দিয়ে পরে আমি যাব, কেননা উনি অনেক কথা বলেছেন, প্রশ্নটা অত ফোকাস প্রশ্ন না। তবে আমি যে বিষয়টা আগে আসি, জামাতে ইসলামী একটা যুদ্ধ অপরাধী দল, আদালতের ভাষায় এটা সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত হয়েছে। ৩০ লক্ষ লোক যে শহীদ হয়েছে এবং এদেশে বুদ্ধিজীবী হত্যা হয়েছে, মা বোনদের যে ধর্ষণ করা হয়েছে, সেখানে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে এরা। জামাতে ইসলামী সরকার বলেছে একটা প্রক্রিয়ার মধ্যে আছে, এখনও নিষিদ্ধ করে নাই। কিন্তু কোনো স্বাধীন দেশে যুদ্ধ অপরাধী কোনো দল, স্বাধীনতা বিরোধী দল রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। সেখানে আজকে কামাল হোসেন সাহেব নেতৃত্ব নিয়েছেন। উনি একবার বলেছিলেন জামাত যদি সঙ্গে থাকে তাহলে ঐক্য হবে না। এখন দেখলাম পরোক্ষভাবে হলেও ঐক্য হয়েছে। এখন জামাতে ইসলামকে নিষিদ্ধ করার জন্য কোনো বক্তব্য নাই কেন? আওয়ামী লীগ বা সরকার কি করেছে সেটা ভিন্ন, আপনার অবস্থান কোথায়? আপনি তো সেটা করলেন না। থার্ড যে পয়েন্টটা হলো, সেটা হলো যে কতগুলো কথা বলেছেন যে নিয়োগের ক্ষেত্রে কোনো বয়সসীমা থাকবে না। এটা মনে হচ্ছে যে একেবারে এত বাড়ি, যেমন বিদেশে জাপানে আছে কোনো রিটায়ারমেন্টের এজ নাই। সেটা যদি বলতেন, সোসাইটি যদি অ্যাফোর্ড করতে পারতো ভিন্ন, কিন্তু নিয়োগের কোনো ক্ষেত্রে কোনো বয়স থাকবে না। তাহলে তো একজনে বলেছেন যে 50 বছর চাকরি করার পর আবার আপনি দিবেন, কোয়ালিফাই করবেন, যেহেতু আপনি অভিজ্ঞ, কাজেই আমার নতুন প্রজন্ম যাবে কোথায়? এ একটা দিক। আর কতগুলো বলছেন শিক্ষানীতির কথা বলেছেন, অলরেডি সেটা আছে। মুক্তিযুদ্ধের চেতনা পাঠ্যপুস্তকে দিবেন। খোদ জাতীয় বিশ্ববিদ্যালয় 28 লক্ষ শিক্ষার্থীর জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কম্পালসারি করে দিয়েছি সবার জন্য। কাজে আপনি নতুন আর এখানে কি নিয়ে আসবেন? তারপর বলছেন সমন্বিত ভর্তি পরীক্ষা, অলরেডি ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় পরিষদ সরকার সিদ্ধান্ত নিয়েছে নেক্সট ইয়ার থেকে আমরা সমন্বিত ভর্তি পরীক্ষায় চলে যাব। এরপর যেটা আসলো, একটা জিনিস আমি দেখলাম, মুক্তিযোদ্ধাদের তালিকা নাকি সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে করবেন, অর্থাৎ সেনাবাহিনীর তালিকা প্রণয়ন করবে। মুক্তিযুদ্ধটা কি সেনাবাহিনীর যুদ্ধ ছিল না এদেশের জনগণের যুদ্ধ ছিল? কাজে আপনি সেনাবাহিনীর উপরে এই দায়িত্বটা কেন দিয়ে দিলেন আমি এটা বুঝতে পারছি না। থার্ড এবং ফাইনাল পয়েন্ট, যেহেতু আপনার সময় কম হবে আমার ধারণা, সেটা হলো এই যে নির্বাচনের ফলাফল যাই হোক, জনগণের ম্যান্ডেট আমরা মেনে নেব, এই কথা কি কোথাও আছে? কোথাও নাই। আর ফাইনালি নির্বাচনকালীন কি আমরা গণতন্ত্রের চর্চা করব, না আজকে যে ম্যানিফেস্টো আপনি দিয়েছেন সত্যিকার অর্থে যদি আমাদের সরকার গভর্নেন্স এটি নিয়ে আপনি ভাবেন, চিন্তা করেন, তাহলে নির্বাচনের পরেও আপনি এটা নিয়ে আলোচনা করেন। এবং সবচেয়ে যেটা বেশি প্রয়োজন হবে, দর্শকের প্রশ্নের উত্তরটা কি আপনি দেবেন? আপনার প্রশ্নটা একটু রিপিট করেন তো কাইন্ডলি আমার জন্য। দর্শক করেছেন যে নির্বাচনের পরে বিরোধী দলগুলো সহিংসতা করে এবং সরকারি দলগুলো বিরোধী দলের উপর নির্যাতন চালায় এবং তাদেরকে দমন পীড়ন করে। এখন এটা যেটা হলো যে এটার কারণটা হলো বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে। ইশতেহারে তো শান্তির কথা বলা থাকে, অনেক সুশাসনের কথা বলে। এখানে বলা আছে বিরোধী দল পরাজিত যে দল হবে তাকে সাথে নিয়ে দেশ চালনা করা হবে, ঐক্যমত হবে, বহু সুন্দর সুন্দর কথা যেটা আশরাফ সাহেব বলেছেন, চমকপ্রদ কথা বলেছে। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে বুঝতে হবে যে আমরা একটা 71 এবং 75 আর 2004 এই সব ঘটনার মধ্যে দিয়ে 2018-তে চলে আসছি। কাজী ইন্টার পার্টি রিলেশনশিপ নর্মাল একটা ডেমোক্রেটিক ডিসকোর্সে যেভাবে হয় বাংলাদেশে সেভাবে হয় নাই ঐতিহাসিক কারণে। এই ফেজ অতিক্রম করে আপনি 2018 সালে যে নির্বাচন, তো সেটা থাকা উচিত যে এই যে নির্বাচন পরে একদম সুন্দর শান্তি হতে পারে। এবারকার যে নির্বাচন, এই নির্বাচন উত্তর হোয়াটএভার ইজ দি রেজাল্ট, যারা বিজিত হবে না তা হেরে যাবেন, তারা যদি কনস্ট্রাকটিভ রোল প্লে করেন তাহলে যেটা দেখা যাবে সরকারও সংবেদনশীল, এর মধ্যে দিয়ে বাংলাদেশ পলিটিক্স একটা নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। জি ধন্যবাদ জনাব ইনাম আহমেদ চৌধুরী।
আপনি কিভাবে দেখছেন এই ইশতেহারকে শুনবো আপনার কাছ থেকে, তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় ইশতেহার বাস্তবায়নের বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি স্টার সিনেমাক্সের সৌজন্যে সম্প্রচারিত হচ্ছে। জনাব ইনাম আহমেদ চৌধুরী, বিরতির পূর্বে আপনার প্রশ্নটি ছিল যে আপনি কিভাবে দেখছেন ইশতেহারকে, এবং আগামীকাল আপনাদের ইশতেহার ঘোষণা করা হবে, কোন দিকগুলোকে আপনার প্রাধান্য দেবেন? ধন্যবাদ। প্রথমে আপনি যে যা জানতে চেয়েছেন ঐক্যফ্রন্টের যে ইশতেহার সম্পর্কে জানতে চেয়েছেন আমার মতামত, বস্তুতপক্ষে এখানে বিজ্ঞ আলোচকরা কতগুলো পয়েন্টস মেনশন করেছেন, বলেছেন। আমার মনে হয় সেসবের সম্পর্কে কিছুটা আলোকপাত করে আমার বক্তব্য এর উপক্রমণিকা করতে পারি। একটা কথা আমি বলবো যে যেটা অধ্যাপক আশফাক বলেছিলেন, এই যে সাংবাদিক আশফাক সাহেব, ওই যে আপনার আদর্শ ম্যানিফেস্টোর কথা দলগুলো ম্যানিফেস্টো করবে, কিন্তু এরা সবারই জানা আছে, ভোটার্সও জানেন যেগুলো ইমপ্লিমেন্টেড বা এগুলো চালু বাস্তবায়ন হবে না। এটা হারুন রশিদ সাহেব, অধ্যাপক হারুন রশিদ সাহেব বলেছেন, এবং আমি তার মতামতটা সমর্থন করছি। এটা রাখা হয়, কিন্তু থাকে অনেকগুলোই হয় না, কিন্তু কিছু কিছু চুম্বক জিনিসগুলো কিন্তু তারা ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করে থাকেন। এটা আছে, সব রাজনৈতিক দলের উপর ঢালাওভাবে এটা বলা হয়তো সঙ্গত হবে না। তো অনেকগুলো জিনিস থাকে হয়তো এগুলো এটাকে সৌন্দর্য বর্ধনের জন্যে কিংবা আকর্ষণের জন্যে সেটা হয়তো থাকে, কিন্তু আসল কথাগুলো কিছু কিছু বোঝায়। আজকালও তো অত নেই, কিন্তু আগে ধরুন এই যে অর্থনৈতিক ব্যবস্থা যেটা হতো, ডক্টর খালেকুজ্জামান সাহেবের যদি তিনি দল আসে, যদি অর্থনৈতিক ব্যবস্থার উপর তার যথেষ্ট গুরুত্ব দেবেন, এটা অনস্বীকার্য। সুতরাং অন্য দল হয়তো এটা দিচ্ছে না। এগুলো কিন্তু কতগুলো সাধারণ ব্যাপার নিশ্চয়ই বলা যেতে পারে। দ্বিতীয়ত একটা কথা বলা হয়েছিল, কতগুলো পয়েন্ট, তারপর আমি আসছি ওখানে, যে আমি একটু এলোপাথারি হয়ে যাবে, এদিক ওদিক হয়ে যাবে সকলে। এটা বলা হয়েছে যে জামাতের ব্যাপারটা, জামাতের তারা সিট পেয়েছেন এবং যুদ্ধ অপরাধীদের বিচার কি করে চলমান থাকবে। ব্যাপারটা হচ্ছে কি, এই যে যারা নমিনেশন পেয়েছেন, মনোনয়ন পেয়েছেন, এবং যারা রিটার্নিং অফিসারের এবং তাদের যে ইলেকশন নির্বাচন কমিশনের পরীক্ষা উতরে এসছেন, তারা তাদের যুদ্ধ অপরাধী বলে চিহ্নিত করেননি। তারা কি চিহ্নিত যুদ্ধ অপরাধী? যারা যুদ্ধ অপরাধী হবেন তাদের বিচার চালু থাকবে। কিন্তু যারা হয়তো তারা জামাতের সদস্য ছিলেন বা আছেন, কিন্তু তারা যে জামাতের সদস্য হলেই যে যুদ্ধ অপরাধী হবেন, এটা আমাদের আইনে কোথাও নেই। বা এটাকে ধরে গ্রহণ করে যদি ন্যায় হতো, তাহলে আর আলাদাভাবে হয়তো যুদ্ধ অপরাধী হতো না। এই ব্যাপারে আমি এটা ব্যাখ্যা দেখেছি একজন আইনজ্ঞের, তাদের বক্তব্য এই ছিল যে যুদ্ধ অপরাধীকে আপনি চিহ্নিত করুন, যে যুদ্ধ অপরাধী তাকে আনা হবে না, তার বিচার হবে। কিন্তু এর মানে ঢালাভাবে যদি বলা হয় যে যুদ্ধ অপরাধী ছিল বা তার বাবা জামাত ইসলামীর ছিলেন, সেটা তো হবে না। তো জামাত একসময় পাকিস্তান বিরোধী ছিল, আমরা জানি। আপনার পাকিস্তানে এটা ব্যান্ডও ছিল। তারপর মওদুদির ফাঁসিরও হুকুম হয়েছিল একসময় পাকিস্তানে। তো এই যে দেখুন আপনার আছে, সুতরাং এভাবে ঢালাওভাবে বোধহয় কাউকে বলাটা সঙ্গত হবে বলে আমার কিছু মনে হয় না। কিন্তু যদি যুদ্ধ অপরাধী কেউ হয়ে থাকে, তবে নিশ্চয়ই তার বিচার হওয়া উচিত, এবং সেই বিচার হবে, সেই বিচারকেই চলমান রাখা হবে বলে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত আমার কাছে মনে হয় যে একটা মহিলা সম্পর্কে বলা হয়েছিল যে কোনো বিশেষ কথা নেই, তারা স্বীকৃত হননি। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে যে এই ম্যানিফেস্টোতে, প্রতিশ্রুতিতে, যে নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে ন্যূনতম 20% নারীদের মনোনয়ন দেওয়ার বাধ্যবাধকতা থাকবে, এটা উল্লেখ আছে একটা। তো এই ধরনের উল্লেখ, এটা অবশ্য খুব ছোটোখাটো, এই যে আপনার 14টি লক্ষ্যমাত্র করা হয়েছে, এবং আমার কাছে মনে হয় এটা কিছুটা সামানির মতো পয়েন্ট বাই পয়েন্ট এগুলো বলা হয়েছে, খুব প্রেসাইজ। এবং প্রেসাইজ হলে একটা মনে হয় কি, এগুলো
এবার আমাদের কাছে মনে থাকবে অনেক বলা সময় হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে, হ্যাঁ, চলমান থাকবে। চলমান থাকবে। হ্যাঁ, জি, কিন্তু নাজমুল আশরাফের একটি প্রশ্ন ছিল যে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলা হয়েছে, কিন্তু জামাতকে নিয়ে যুদ্ধাপরাধীদের নিয়ে কিভাবে আপনারা যুদ্ধাপরাধীদের বিচার যে করবেন? জামাতের সদস্য হবে তিনি যে যুদ্ধাপরাধী এটা কোথায় আছে? জামাত আপনার হয়তো পাকিস্তানের ওই ধরুন প্রথমে বাংলাদেশে বিশ্বাস করে তার পাকিস্তানে প্রথমে বিশ্বাস করেনি, সেটা হচ্ছে অন্য ব্যাপার। এবং দল আপনার ধরুন নাৎসিদের ব্যাপারে দেখুন, নাৎসিদের যারা চিহ্নিত নাৎসি হয়েছে, অপরাধী হয়েছে, তাদের বিচার হয়েছে। কিন্তু যারা নাৎসি পার্টির মানুষকে মাত্র 152 জন ছিল তা তো নয়, প্রায় একটা সময় ছিল প্রায় সমগ্র জার্মান জাতি প্রায় ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টিতে সদস্য হয়ে গিয়েছিল। তো সেভাবে আমার মনে হয় সেই জেনারেলাইজেশনটা বোধহয় আপনারা আগামীকাল ইশতেহার ঘোষণা করতে যাচ্ছেন, আপনারা কোন দিকগুলোকে প্রাধান্য দিচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, একটা দিক আমার কাছে ভালো লেগেছে খুব, সেটি হচ্ছে যে এই যে প্রতিহিংসা বা জিঘাংসা নয়, এই জিনিসটার উপর যেটাকে বলা হয়ে থাকে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ব্যাপারটা, আমার কাছে মনে হয় আমাদের সমাজ দেহে, আমাদের রাজনীতির জন্যে এটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা যেভাবে দেখছি হিংসা, দেশ এবং মারামারি, কাটাকাটি, কনফ্রন্টেশন যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, আমার কাছে মনে হয় এই ধারা যদি অব্যাহত থাকে আর 2-3 দিনের মধ্যে হয়তো এই সমস্ত অবস্থাটা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে যাবে। তারা হয়তো করতে পারবেন না। আমরা এই যে জিনিসটা এটা আপনার অ্যাকশন হয়, রিঅ্যাকশন হয়, তো এটার জন্য আমাদের এই দিকটার উপর আমাদের সবচেয়ে বেশি নজর দেওয়া হবে, কারণ এটা আপনার খারাপ থেকে অধিকতর খারাপ এইভাবে এই স্টেজে। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার সময় পেলে আসবো। এখানে যে কথাটা আপনি বলছেন যে এই যে আপনার দুটো প্রশ্ন ছিল যে বিএনপির ম্যানিফেস্টো সম্পর্কে। আজকে আমরা জানি যে বিএনপির মহাসচিব ঘোষণা করেছেন যে তিনি তিনি জনসমক্ষে তিনি এটা নিবেদন করেছেন, প্রকাশ করেছেন। তিনি এটাও বলেছেন যে বিএনপির যে ম্যানিফেস্টো তা এটা এটার কাছাকাছি আছে এবং সব ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কতগুলো ছাড়া হয়তো আছে। এর মধ্যে কতগুলো আছে আপনার সকল জাতীয় বীরদের মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্তর্ভুক্ত করে স্কুল কলেজে পড়ানো হবে এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হবে, এটাও এখানে কিন্তু রয়েছে। তারপর আছে যে একদলীয় শাসনের জন্য পুনর্জন্ম না হয় তা নিশ্চিত করা হবে, 2 বারের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং উভয় কক্ষ, 2টো কক্ষর কথা বলা হয়েছে। 2টো কক্ষের একটা এই ব্যাপারটা আমাদের কিন্তু চিন্তা করার অবকাশ রয়েছে। আজকে না হোক কাল না হোক এই দ্বিতীয় কক্ষ হয়তো আমাদের দেশে, কারণ আমাদের ফেডারেল সিস্টেম নেই, সাধারণভাবে দ্বিতীয় কক্ষ হয়তো হবে না, কিন্তু তবুও এই ইউনিটারি গভর্নমেন্টেও দ্বিতীয় কক্ষের প্রয়োজন হতে পারে। আমার কাছে মনে হয় যে এটা আপনার এককালে অদূর ভবিষ্যতেই এটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াতে পারে এবং আমার মনে হয় সব দলকে সিরিয়াসলি অত্যন্ত গুরুত্ব সহকারে এটা চিন্তা করা উচিত হবে যে দ্বিতীয় কক্ষটা চালু করা উচিত হবে। আমি একটা কথাই শুধু বলে শেষ করছি, হ্যাঁ, এই জাতীয় ঐক্য ফ্রন্টের এটা অনেক চমক আছে, কিন্তু চমকের ভেতর আমি বলবো অনেকগুলো অনুকরণীয় আদর্শ উল্লিখিত আছে, যেগুলো আমার কাছে মনে হয় আমাদের পার্সু করাটা দেশের পক্ষে, জাতির পক্ষে ভালো হবে। জি, ধন্যবাদ আপনার কাছে। আবার পরে জনাব আনু আলম লেমি, আমরা যতদূর জানি আওয়ামী লীগের অনেকগুলো নির্বাচনী ইশতেহারে আপনি যুক্ত ছিলেন। আগামীকাল আপনাদের ইশতেহার ঘোষণা হতে যাচ্ছে, কোন দিকগুলোকে আপনারা গুরুত্ব দিচ্ছেন? ধন্যবাদ। আগামীকাল বলার আগে আজকে একটু বলে নিই, নাহলে তো আগামীকালে যাব কি করে। এই সম্পর্কে জেনারেলি আমাদের অনেকেই বিজ্ঞ আলোচকগণ মতামত দিয়েছেন। প্রথম আমার মন্তব্য হচ্ছে, আপনাদের কারো কাছে খারাপ লাগতে পারে, আমি এই 70-এর নির্বাচন থেকে যদি ধরি, 21 দফা বাদ দিলাম, যতগুলো নির্বাচনী ইশতেহার হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেই নির্বাচনী ইশতেহারের বৈশিষ্ট্য, কাঠামো এবং সেটার মধ্যে যে ফোকাসগুলো ছিল, যে রাষ্ট্র ক্ষমতায় গেলে কোনো একটা দল একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে কোন কোন রাজনৈতিক বিষয়ে কি কি পদক্ষেপ নেবেন, প্রশাসনিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, এইটা যেমন একটা থাকে, তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ থাকে, যেহেতু এটা ক্ষমতাসীন দল হবে, তারা দেশের আর্থ সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে
তাদের সুনির্দিষ্ট মানে প্রতিশ্রুতিগুলো কি, এটা কোনো জেনারেলাইজ করে বলা ওই যে বিরোধী দলের দাবির নামা সেরকম হওয়া উচিত না। কাজে নির্বাচনী ইশতেহারটা হচ্ছে প্রকৃতপক্ষে মানে গাইড টু অ্যাকশন, যে দলটা আগামী 5 বছর ওই নির্বাচনী ইশতেহারের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিমালা সেখানে বা মৌলিক কর্মসূচি সেখানে লিপিবদ্ধ থাকবে। সেই বিবেচনা যদি ধরেন তাহলে আমি বিএনপির ঐক্যফ্রন্টের যে নির্বাচনী ইশতেহার নামে যেটা আজকে ঘোষণা করা হয়েছে এটাকে আমি নির্বাচনী ইশতেহার বলতে পারছি না। এটা বড়জোর বলা যেতে পারে একটা ঘোষণা। হ্যাঁ, ঐক্যফ্রন্টের কতগুলো অঙ্গীকার এবং প্রতিশ্রুতি ঘোষণা করছে, কিন্তু এটার মধ্যে কোনো নির্বাচনী ইশতেহার বলতে যে সামগ্রিকতায় বুঝি সেরকম জিনিস আমি মনে করি না। এই ইশতেহারের দুটো দিক আছে। একটা হচ্ছে যে কতগুলো পলিটিক্যাল অ্যাসপেক্ট আছে যেটার ভেতর দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের কাঠামো, আমাদের প্রশাসনের কাঠামো সম্পূর্ণভাবে পরিবর্তন করা হবে। সেটা বিচার বিভাগ, হ্যাঁ, সেটা আপনার জাতীয় সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, হ্যাঁ, স্থানীয় সরকার, অনেকগুলো মৌলিক প্রশ্ন আনা হয়েছে। প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি হবে না ইত্যাদি। শুনতে খুব বলা যায় যে মজাদার কথা আর কি, হ্যাঁ, চটকদারও বলবো না, খুব মজা লাগবে এবং এটা মুখরোচক হিসেবে নিশ্চয়ই আলোচনার মধ্যে থাকবে। বাট এটা করার জন্য সংবিধান পরিবর্তন করতে হবে, সংবিধানের মৌলিক পরিবর্তন করতে হবে এবং সেই পরিবর্তন করার জন্য 2/3 মেজরিটি যদি পায় তাহলে তারা করবে, ভালো কথা। কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে যে এগুলো তারা বলার জন্য কতগুলি কথা বলেছেন, তারা এটা মিন করেন কিনা সেটা আমি জানি না। যদি মিনই করেন তাহলে এই ঐক্যফ্রন্টের প্রধান দল হচ্ছে বিএনপি, তারা 2 দফা 3 দফায় ক্ষমতায় ছিলেন, তাহলে তারা অতীতে করলেন না কেন? তারা তো সুযোগ পেয়েছিলেন, তখন দ্বিকক্ষ বিশিষ্ট করতেন। হ্যাঁ, তাদের 2/3 মেজরিটি ছিল, তারা আপনার এই সংবিধানের এই যে 8টা বিভাগে বিচার হাইকোর্ট হবে তারা সেটা করতেন। বরং কামাল হোসেনের নেতৃত্বে এরশাদ যেটা করেছিলেন হাইকোর্টের হ্যাঁ, সেগুলো তিনি তীব্র বিরোধিতা করেছেন এবং সেটা বলেছিলেন যে ওটা অসাংবিধানিক। হ্যাঁ, আজকে হঠাৎ করে এটা সাংবিধানিক হয়ে গেল কিভাবে আমি ঠিক বুঝতে পারি না। তারা এটা খুব চমৎকার কথা বলছেন, ইনাম ভাই কিছুটা উল্লেখ করছেন, ব্যাখ্যা করেন নাই, বাট আমি ওইটাকে খুব মানে বলেন যে আমি একটা হাইলাইট করতে চাই। হ্যাঁ, কথাটা শুনতে খুব মধুর লাগে। ন্যাশনাল রিকনসিলিয়েশন, কোনো ইনা হবে না, কি বলা হয়, বিদ্বেষ না, হ্যাঁ, প্রতিশোধ না, এটা ন্যাশনাল রিকনসিলিয়েশন। দেখেন, দিস আইডিয়া কামস ফ্রম সাউথ আফ্রিকা। হ্যাঁ, এইটা আফ্রিকাতে ন্যাশনাল রিকনসিলিয়েশনের এই কৌশল বা এই নীতি গ্রহণ করেছিলেন ম্যান্ডেলা পাওয়ারে যাওয়ার পরে না, কিন্তু ন্যাশনাল রিকনসিলিয়েশনের আইডিয়া নিয়ে আলোচনা করেই সেই সময় শ্বেতাঙ্গ যে সরকার ছিল তারা এক জায়গায় বসে ন্যাশনাল রিকনসিলিয়েশন করে তারা ভোটে গেছেন, জনগণের কাছে ভার্ডিক্ট চাইছেন যে আমরা এটা ঠিক করেছি, তোমরা এটাকে সঠিক মনে করো কি করো না। কোনো প্রতিপক্ষ নাই কিন্তু ন্যাশনাল রিকনসিলিয়েশনে। আজকে ন্যাশনাল রিকনসিলিয়েশনের কথা বলবেন আর ন্যাশনালের জাতিকে বিভক্ত করার জন্য আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাবেন, তাহলে কার সাথে ন্যাশনাল রিকনসিলিয়েশন হবে? আমাদের দেশ এটা 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 বাস্তব যে দেশ আজকে বিভক্ত। হ্যাঁ, সেটা ভোটের যে অতীতের ভোটের যে মানে প্রতিফলন তার মধ্যে হয়, কিন্তু আসন দিয়ে না। আমি ভোট ইটসেলফ একটা প্রমাণ করে যে বাংলাদেশের প্রধান 2টি দলের মধ্যে, জোটের মধ্যে, হ্যাঁ, বিভক্ত হয়ে যায়। তাই যদি হয় তাহলে এক দলকে বাইরে রেখে বা তাকে প্রতিপক্ষ করে আপনি ন্যাশনাল রিকনসিলিয়েশন করবেন, এত কি বাংলাদেশের লোকরা এত বোকা ভাবা কি সঠিক? এটা কি উচিত? পরেই আপনি চলে গেছেন ট্রুথ কমিশন করবেন। আপনি এখানে বললেন যে কোনো প্রতিহিংসা নেওয়া হবে না, হ্যাঁ, কোনো প্রতিশোধ নেওয়া হবে না। ট্রুথ কমিশন করতে গেলেন, ট্রুথ কমিশন দুর্নীতি দমন করবে, দুর্নীতির স্বাধীন ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, এটা করেন, ভালো।
কিন্তু বললেন যে এই সরকারের দুর্নীতির হিসাব নিকাশ এরা দেখবে। কেন এই সরকারেরটা? ট্রুথ কমিশন যদি ট্রুথ সত্যিই বাইর করতে চায়, বাংলাদেশে প্রকৃত অর্থেই যদি দুর্নীতির উৎসমূল খুঁজে বের করতে চায়, তাহলে পরে যারাই করে থাকুক, যে আমলেই হোক, তাহলে তাদেরকে সকলকেই কেন আপনি ট্রুথ কমিশনের আওতায় আনবেন না? কেবল এই সরকার কি করেছে সেইটাই হবে। আগের সরকার হাওয়া ভবনে কি হয়েছে বলবেন না কেন? হ্যাঁ, ট্রুথ কমিশন যদি আমাদের আমলে গুপ্ত হত্যা এরকম হয়ে থাকে বা গুম হয়ে থাকে, তাহলে ওই সময়ের একটা বলবেন না কেন? 21শে অগস্টের বলবেন না কেন? ক্লিন হার্ট বলবেন না কেন? কাজে আমি এই জন্যই মনে করি যে এইটা প্রকৃত অর্থে একটা রাজনৈতিক র্যাটোরিক্স তারা খুব জোরে সোরে আনার চেষ্টা করতেছে। এইখানে এটা একটা বলা যেতে পারে গাছে কাঁঠাল গোফে তেল দিচ্ছেন তারা। আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটি নিয়ে আপনার কাছে আসি। দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মাসুদ বলছি ধানমন্ডি থেকে। জি, আমরা দেখেছি যে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো তরুণদের কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কারণ এদেশে ভোটারের সিংহভাগই হচ্ছে তরুণ। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বাংলাদেশ বেকার তরুণদের সংখ্যা হলো 4%, কিন্তু বেসরকারি পরিসংখ্যান বলছে যে তরুণদের সংখ্যা 4.4%-এর চেয়ে অনেক বেশি। তাহলে যেখানে বেকার তরুণদের পরিসংখ্যান নিয়ে সেখানে রাজনৈতিক দলগুলো কিভাবে তরুণদের দেয়া ইশতিহার বাস্তবায়ন করবেন? নাকি আসলে আমরা ধরে নিব যেটাও তরুণদের আইওয়াশ করার একটা প্রতিশ্রুতি? জি, ধন্যবাদ। দর্শকের প্রশ্ন, আমি এই দর্শকের প্রশ্নটা আওয়ামী লীগের কি করবে সেটার সাথে মিলিয়ে বলি। আমার এই নির্বাচনী ইশতেহার সম্পর্কে শেষ কথা হচ্ছে যে একটা নির্বাচন ইশতেহারে মানুষ কি পাবে, সমাজের উন্নয়ন কিভাবে, আগামী এইটার কোনো পার্সপেক্টিভ, কোনো দিক দর্শন এখানে নাই। এমনকি ধরেন এখানে সকলেই আমরা একমত হব যে আমরা যেমন এসডিজির কথা বলি, হ্যাঁ, তার কোনো উল্লেখ নাই। হ্যাঁ, এসডিজি বাস্তবায়ন জাতিসংঘের সদস্য হিসেবে তো এটা আমরা সকলে এটা কম্পালশনের মতো, এবং সেটা আমি মনে করি এটা একটা আমাদের লক্ষ্যমাত্রার মধ্যে থাকবে। এবং যেটা ইভেন বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমি জানি না কালকে সেটা বিএনপির থাকবে কিনা, যে তিনি কিন্তু বলেছিলেন যে 2020 থেকে 30 সালের মধ্যে এটা বাস্তবায়িত, উনি এসডিজিকে লক্ষ্য করে বলেছিলেন যে একটা রূপরেখা। এই রূপরেখা কিন্তু এদের নাই। তার মানে বিএনপি ক্ষমতায় যাবে কালকে যদি তারা বলে, এরা যাবে না। মানে ঐক্যফ্রন্ট এটা দেওয়ার জন্য বলার জন্য একটা দিতে হয়, একটা লিফলেট দিয়েছেন তারা। হ্যাঁ, এইসব দিয়ে আমাকে আমার দলের কথা বলেছেন। আমার দল কি করবে আমি এই ব্যাপারে বিস্তারিত আজকে বলবো না, কারণ তাহলে তো আর ওইটার ফোকাসটা থাকবে না। তাহলে একটা কথা বলি, আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারকে মিন করে এবং আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি যদি কালকেও যান আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগের মধ্যে এই ইশতেহারটা আছে। এবং আজকে না, আমি যতবার দেখেছি যে প্রত্যেকবারই নির্বাচনী ইশতেহার তার মুখস্থ, হ্যাঁ, কোন লাইন বাই লাইন তার মুখস্থ। এবং সরকার প্রধান হিসেবে তিনি সবসময়, এমনকি যখন পার্লামেন্টের বাইরেও মন্ত্রিসভায়ও কিন্তু ইশতেহারটা নিয়ে যান এবং এটা রিভিউ করেন। একটা টিম আছে, হ্যাঁ, আওয়ামী লীগের একটা টিম আছে যারা এটা রিভিউ করে টাইম টু টাইম, যে কতটা বাস্তবায়িত হলো, কতটা হয় না। এটা প্রকাশ্যে সবসময় হয় না, এটা নেত্রীকে ফিডব্যাক দেওয়ার জন্যে। আমরা আগামী 2041 সালকে সামনে রেখে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে চেয়েছি। আমি মনে করি যে আমাদের কালকে যে নির্বাচনী ইশতেহার করা হবে সেটা হচ্ছে 2008, 2014 এই যে দুটি নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে যে 10 বছর দেশ পরিচালনা করা হলো, দেশকে উন্নয়নের সড়কে এনে দাঁড় করানো হলো এবং বিশাল বিশাল সব সাফল্য অর্জন করা হলো, সেইগুলো ধারাবাহিকতা থাকে। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। জনাব নাজমুল আশরাফ, দুর্নীতি দূর করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, যানজট থেকে মুক্তি, মাদকের নির্মূল করা, সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় না দেয়া, দখলবাজ ও পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে অবস্থান দেওয়ার মতো প্রতিশ্রুতি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নিয়ে থাকে। জি, কিন্তু নির্বাচিত হওয়ার পর উল্টো পথে হাঁটে না, সেটা তো আমরা শুরু থেকে বলে আসছি। আসলে হচ্ছে কি, যে বলে আমি সব দেবো সে আসলে কিছুই দেবে না।
আর আমি সব কিছু করে দেব তখনই বলবো যখন আমি জানবো যে আমি আসলে কিছুই করব না। আপনি দেখেন ঐক্যফ্রন্ট, এখন এই যে বিএনপি 20 দল, গণফোরাম, জাসদ সব মিলিয়ে যে একটা ফ্রন্ট হলো, ঐক্যফ্রন্ট একটা জোট, তার শীর্ষ পর্যায়ে নেতৃত্ব আছেন, সেই নেতৃত্বের মধ্যে বিএনপিও আছে, তারা একসাথে একই মার্কা দিয়ে আপনার নির্বাচন করছে। আপনি আবার কেন ইশতেহার আলাদা করছেন? মতলবটা কি? তার মানে হচ্ছে ঐক্যফ্রন্টের ইশতেহার মানে এটা কামাল সাহেবের দায়িত্ব, জীবনে ক্ষমতা যাবে না, বাস্তবায়ন করতে হবে না। আবার বিএনপি কালকে ইশতেহার দেবে, ওটা ডিফারেন্ট হবে, কারণ তারা যদি ক্ষমতা যায় তাহলে তো করতে হবে। সেই জন্য এখন ওখানে কতটুকু পার্থক্য আছে সেটা আমরা দেখবো, বা এসব বাস্তবতা ওখানে আছে কিনা আমরা সেটা দেখবো। কিন্তু বিষয়টা হলো কি যে আমরা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসে তো, হারুন স্যার এবং লেনিন ভাই দুজনই বলেছেন যে, আমি বলেছি কি যে ইশতেহার অনুযায়ী কে কতটুকু বাস্তবায়ন করছে সেটা আলাদা বিতর্ক, করে নাই কেউ আমি বলবো না। যেমন ইশতেহার দু রকমের, কিছু আছে গতানুগতিক, আমি দেশের উন্নয়ন করব, আমি দারিদ্র দূর করবো, আমি শিক্ষার হার বাড়াবো, আমি স্বাস্থ্যসেবা বাড়াবো ইত্যাদি। আবার কিছু থাকে হচ্ছে নতুন এজেন্ডা, যেমন এই যে ওনারা বলেছেন যে আপনার প্রধানমন্ত্রী মেয়াদ 2 সপ্তাহ বেশি, 2বারের বেশি থাকবে না, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এগুলো আসলে ভালো বলেছেন যে যতগুলো ভালো ভালো কথা রাজনীতিতে হয় সুশীল সমাজ সহ, ওগুলো টোকায় একসাথে করছে, যে যত জনপ্রিয় কথা বলা যেতে পারে, যত ভালো কথা বলা যেতে পারে, ভাই কোনো রকমে আমরা নির্বাচনে পাশ করতে দিই, তো এটা তো ভালো লক্ষণ না, ধান্দাটা তো মানুষ বুঝতে পারে। ফলে এই ধরনের অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে কতটুকু জনসমর্থন পাবে সেটা আমি দেখবো। এখন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার গতবারের বা আগের বারের, তার আগের বারের, ওনারা হয়তো তথ্য দিয়ে বলতে পারবেন। আমি মোটা দাগে যদি বলি যে আওয়ামী লীগের ইশতেহার অনেক বেশি বাস্তবায়ন হয়, সব হয় না, কিন্তু বিএনপির কম বেশি হয়। এখন যদি অর্জন বলি যে পদ্মা সেতু, দেশের উন্নয়ন, দারিদ্র বিমোচন, হ্যানত্যান, এরকম বহু ক্ষেত্রে আমাদের বহু উন্নয়ন আছে, যার কারণে আমরা কিন্তু এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। এটা সরকারের দাবি না, এটা সারা বিশ্বে স্বীকৃত। কিন্তু যদি অর্জন বলেন, বাংলাদেশের 47 বছর ইতিহাসে কেউ কোনোদিন করে নাই, করবেও না, করার সাহস হবে না, সেটা হচ্ছে যুদ্ধাপরাধের বিচার। এর চেয়ে বড় অর্জন আমি মনে করি শেখ হাসিনা সরকারের আর কিছুই হতে পারে না। আর একটা এরকম বড় অর্জন আছে যে আমরা আপনার 47 সালের কি বলে আমাদের ছিটমহল আমরা ফেরত পেয়েছি, অনেক বড় অর্জন। আমরা সমুদ্র সীমা পেয়েছি, অনেক বড় অর্জন। এগুলো হচ্ছে ঐতিহাসিক অর্জন। আর এই যে শিক্ষা, স্বাস্থ্য, উমুক তুমুক হ্যান ত্যান, এগুলো গতানুগতিক উন্নয়ন, ওগুলো দিয়ে মানুষ ইতিহাসে মনে রাখবে, ওগুলো দিয়ে মূল্যায়ন হবে। তো ওরকম ঐতিহাসিক অর্জনের জন্য যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে মানুষ তাদের বিশ্বাস করবে কিনা। আমি সারা জীবন মিথ্যা কথা বলে হঠাৎ করে এসে বললাম যে ভাই আমি তো এই করবো, আপনি বিশ্বাস আমাকে কি করবে? 2-4টা ভালো কাজ কইরা তারপর তো আমাকে দেখাইতে হবে। তার মানে হচ্ছে আপনি জোট সরকারের সময় কি করেছেন, বা তার আগে কি করেছেন, গত 10 বছর বিরোধী দল থেকে কি করেছেন, এগুলো সবই আমাদের সামনে আছে। এবং কোনো অপকর্ম ব্যর্থতার জন্য আপনি দুঃখ প্রকাশ করছেন না, স্বীকারও করছেন না। আপনি বলছেন আমি কিন্তু ফেরেশতা হয়ে যাবো, মানুষ কেন বিশ্বাস করবে? অন্তত আপনাকে কিছু লক্ষণ দেখাতে হবে। আচ্ছা, লক্ষণ তো আমরা দেখি না। আপনি বলেন যে যুদ্ধাপরাধের বিচার চালু রাখবেন, আপনি জামাতের সাথে রাখছেন। আপনি বলেন যে আপনি দুর্নীতি দূর করবেন, কিন্তু দলের ভিতরে দুর্নীতিবাজদেরকে স্থান দিচ্ছেন, বড় বড় পদ দিচ্ছেন। কিভাবে মানুষ বিশ্বাস করবে? ফলে প্রতিশ্রুতি দেওয়া, প্রতিশ্রুতি ফুলঝুরি, মানুষকে বোকা বানানো এত সহজ না। ডিজিটাল বাংলাদেশে প্রতিটা মানুষ, তরুণ তো বটেই, যারা 4.5 কোটি, প্রতিটা মানুষ কিন্তু ওয়েল ইনফর্ম, সচেতন, এবং গণমাধ্যম, সামাজিক মাধ্যম থেকে শুরু করে নানান কারণে মানুষ অনেক বেশি জানে এবং বোঝে। ধুনফুন বইলা ভোট নেওয়ার দিন কিন্তু চলে গেছে। ফলে এরকম উদ্ভট, অবাস্তব, এবং মানুষ যখন বুঝবে যে এর ভিতরে মতলব আছে, এই ধরনের প্রতিশ্রুতির ক্ষেত্রে নিশ্চয়ই মানুষ এটা চিন্তা করবে। ডক্টর ইনাম আহমেদ বলছিলেন যে জামাত মানে যুদ্ধাপরাধী, এটা তো কেউ বলে নাই। তাহলে আপনি আমাকে বলেন যে 71-এ যারা যুদ্ধাপরাধ করেছে তাদের বেশিরভাগই তো একটা দলের, কারণ দল হিসাবে তারা ওই রোলটা প্লে করেছে। তারপরে মুসলিম লীগ, উমুক তুমুক, ব্যক্তিগতভাবে অনেকে যুদ্ধের বিরোধিতা করেছে। তাহলে আপনি যখন বিচার করতে যাবেন, এবং যেই দলটি এই অপরাধের নেতৃত্ব দিয়েছে তাদের দলই তো বেশি হবে। এখন নিজামী, গোলাম আজম, মুজাহিদ, সাইদি, এরা যুদ্ধ অপরাধী না যদি বলেন তাহলে আমার কোনো কথাই নাই। তাহলে এরা অপরাধ করেছে, তাদের বিচার হয়েছে। আপনি বলছেন যে সরকার বাইচা করছে, সরকার প্রতিহিংসা বশত করছে, সরকার বিরোধী দল বলে করছে। তাহলে আপনি কাদের এসে বিচার করবেন? আপনি কি শেখ হাসিনার বিচার করবেন? আপনি বঙ্গবন্ধুর বিচার করবেন? আপনি কি লেনিন ভাইয়ের বিচার করবেন? আপনি কি বিচার করবেন সেটা আপনি স্পষ্ট করে বলেন। ওই বিচার আপনি মানেন নাই, এখনো বলেন নাই। তাহলে এখন বলেন যে আমরা আগে ভুল বলছিলাম, ওই বিচার আসলে ঠিক আছে, ওগুলো তো হয়েছেই, আমরা আরো কিছু করব, তা বলছেন না। আমরা চলমান রাখবো, বোগাস কথাবার্তা। এমনকি কারো কারো কথা এটা বোঝা যায় যে বিচার হয়েছে এটা অশুদ্ধ ছিল, ওদেরকে কবর থেকে তুলে এনে আবার বহাল তরিবতে রাখবো, আর অন্য যারা আছে আমার প্রতিপক্ষ তাদেরকে আমরা বিচার করব। সেটা এক ধরনের প্রতিহিংসা হবে। কোথায় আপনি রিকনসিলিয়েশনের কথা বলেন, কোথায় জাতীয় ঐক্যের কথা বলেন, এগুলো কিছু হবে না। আর সবশেষ কথা আমি যেটা বলতে চাই যে যারা যেই কাজে অপরাধী সেই কাজে তারা বেশি কথা বলে। একটা উদাহরণ দিই, জোট সরকার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছে। আরে বাবা, সবাই বলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে, তারা তো মন্ত্রণালয় করতে পারলো না। দেখেন বিএনপি, জামাত, তারা এসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করছে। আপনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করবেন আর রাজাকার পুষবেন, তাদের বিচার করতে দেবেন না, তাদের নিয়ে আজীবন রাজনীতি করবেন, এরকম ভণ্ডামি কিন্তু মানুষ মানবে না। ফলে যা কিছু বলা হোক না কেন, আর ছোট দলের বড় নেতা বলে আমি কাউকে ছোট বড় করতে চাই না, কিন্তু আমাদের অনেক বড় বড় নেতা আছেন। নির্বাচনে
ভোটের মাঠে তাদের কোনো অবস্থান নাই, জামানত হারান বা 2-4-5 হাজার ভোট পান, তারা অনেক বড় বড় কথা বলতে পারেন। এবং এই ব্যক্তিগুলো হয়তো সুশীল সমাজে বক্তৃতায় সেমিনারে অনেক বড় কথা বলেন, তালি পান, শুনতে ভাল লাগে, বাস্তবায়নযোগ্য কিনা আওয়ামী লীগ বিএনপি হাড়ে হাড়ে টের পায় কি করা যায় এবং কি করা যায় না। ফলে আপনি ওই বাস্তবতা চিন্তা করে যদি আপনি প্রতিশ্রুতি দিতেন তাহলে সেটা বাস্তবায়ন হতো। এসব উইশফুল থিঙ্কিং কথা বলে লাভ নাই। জি ধন্যবাদ। ওই রাশিদা রনক খান, আপনার বক্তব্য। আসলে অতীতের নির্বাচনগুলোতে দেখা গেছে নির্বাচনের পরপরই ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘু ও আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠী আক্রান্ত হয়েছে। এটা কিন্তু আমরা এর আগে দেখেছি। ইশতেহারে এই শ্রেণীর মানুষের নিরাপত্তার জন্য কি ধরনের অঙ্গীকার, শক্ত অঙ্গীকার থাকা উচিত কিংবা থাকতে পারে বলে আপনি মনে করেন? আসলে আমাদের দেশের রাজনীতিটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই রাজনীতির আদর্শের চেয়ে রাজনীতির মানে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি। ফলে হচ্ছে কি এই আপনি যে এই শব্দগুলো বললেন না, নৃগোষ্ঠীগুলোর কিংবা দারিদ্রদের চিন্তাভাবনা করা, সেই জায়গাটার চেয়ে যেমন মানে এই মুহূর্তে যেহেতু বিএনপি বা আওয়ামী লীগের ইশতেহার প্রকাশ পায়নি কিন্তু ঐক্যফ্রন্টের পেয়েছে, সেখান থেকে বলতে পারি এই পুরো ঐক্যফ্রন্ট মানে ইশতেহারটা যদি আমরা পলিটিক্যাল ইকোনমিক একটা দিক বিশ্লেষণ করি তাহলে এখানে কি পাবো? পুরোপুরি ক্ষমতার ভাগাভাগি, কার আসন কয়টা, কোথায় 2 কক্ষ 3 কক্ষ, এইসব নিয়ে ভাগাভাগি। বাট এই চিন্তাগুলো খুব লক্ষ্য করলে দেখা যায় যে পুরো বিষয়টাই ক্ষমতা, পাওয়ার শব্দটার সাথে জড়িত। এখন রাজনীতি কি করব পাওয়ারের জন্য নাকি রাজনীতি করব জনমানুষের জন্য? যদি জনমানুষের জন্য রাজনীতি হতো তাহলে আজকে ইশতেহারে লিখতে হয় না গার্মেন্টস শ্রমিকের বেতন করা হবে, শ্রমিকদের বেতন করা হবে 12,000। গত 10 বছর ধরে কেন আন্দোলন করলো না এই 12,000-এর জন্য শ্রমিকদের সাথে একাত্ম হয়ে? সেটা করা দরকার ছিল। রেজিস্ট্যান্স বা মুভমেন্টের সময় তারা কোথায় থাকেন? তারা তো মুভমেন্ট বা রেজিস্ট্যান্স করেন না, যেটা আওয়ামী লীগ একেবারে যদি বলা হয়, অনেক সময় বলা হয় থাকে, আমি শুনি যে বিরোধী দলের এরা বলে যে এত মামলা হামলার মধ্য দিয়ে কিভাবে মুভমেন্ট করবে। তো মামলা হামলা তো আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনও করা হয়, তখন তারা কিভাবে করেন সেখান থেকেও তো শিখে করতে পারতেন। এই জন্য আমার মনে হয় যে ইশতেহারের কিছু জিনিস যা একদমই র্যাটোরিক এবং খুবই মানে এই অর্থে ভোটার টানার একটা চেষ্টা করা, কিন্তু ভোটাররা এই জায়গাগুলো বুঝে। হ্যাঁ, 12,000-এর যেমন একটা আছে, আরেকটা ইনাম চৌধুরী বলছিলেন যে নারীর বিষয়টা খুব ছোট করে না, নারীর বিষয়টা ভালো করেই আছে, নারীর ক্ষমতায়নের কথা। আমি যেটা বলতে চেয়েছি যে নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, 20% নারীর নিশ্চিত করা হচ্ছে অংশগ্রহণ, সেখানে তাহলে নারী প্রার্থীই দিল না কেন? তাহলে কি দাঁড়াচ্ছে? আমি যা বিলিভ করি আমি তা ইশতেহারে দেইনি, আমি যা ইশতেহারে দিয়েছি তা আমি বিলিভ করি না, তাহলে পুরোপুরি একটা সাংঘর্ষিক জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আরেকটা বিষয়, একেবারেই যদি আমরা আদর্শকেন্দ্রিক রাজনীতির জায়গায় থাকতাম, যেই কারণে আপনি যেই দাবিগুলো নিয়ে তারা কেন ইশতেহারে আসতে পারতো বা সামনের ইশতেহারে আসবে কিনা সেই জায়গাটা আসছে। আরেকটা হচ্ছে পলিটিক্স করতে হলে কিছু পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিগুলো কতটা মানছে তারা। যেমন ধরা যাক, তারা কি সারা বছর ধরে 5 বছর ধরে এই পলিটিক্যাল স্ট্র্যাটেজিগুলো চালিয়েছেন? কেন ঠিক নির্বাচনের 2 মাস 3 মাস আগে তারা স্ট্র্যাটেজি নিচ্ছেন, খুব দ্রুত স্ট্র্যাটেজি নিচ্ছেন, যে কারণে তারা যে এই স্ট্র্যাটেজির মধ্যে কোনো কম্বিনেশন ওয়েতে কিছু দিতে পারছে না, নতুন কিছু যে ভোটাররা তাদেরকে টেনে নিবে। কারণ তারা যেভাবে জাতীয় ঐক্যফ্রন্ট বলেছিল, আসলেই কিন্তু বাংলাদেশের মানুষ ভেবেছিল যে এবার বোধহয় আওয়ামী লীগ বিএনপি বা সকল দল মিলে এমন কিছু একটা হবে যে একটা কিছু নতুন কিছু আসবে, কিন্তু নতুন কিছু তো দিতে পারলো না। বিকজ তারা খুব অল্প সময়ের মধ্যে একেবারেই যেহেতু ক্ষমতা কেন্দ্রিক চিন্তা ভাবনা তাদের রাজনীতি, এই বাংলাদেশের রাজনৈতিক জায়গাটাই এই জায়গাটায় পৌঁছেছে যে ফলে শুধুমাত্র ক্ষমতার জায়গাটাই বারবার চিন্তা ভাবনা করা হচ্ছে কিভাবে আমরা ক্ষমতায় যাব, কিন্তু কিভাবে আমরা জনগণের সেবা করব। এবং শব্দের মধ্যেও দেখা যায়, আমরা যদি পলিটিক্যাল ডিসকোর্সগুলো দেখি, বলে যে আমরা ক্ষমতায় গেলে এই করব, আমরা ক্ষমতায় গেলে সেই করব। ক্ষমতায় গেলে না বলে যদি আমরা বলতাম, আমরা শুনতাম, আমরা আপ্লুত হতাম। আপনি যে দারিদ্র্যের কথা বলছেন, আপনি যে নৃগোষ্ঠীর কথা বলছেন, ধর্ম সংখ্যালঘুদের কথা বলছেন, যদি বলা হতো আমরা জনের সেবা করার সুযোগ পেলে কি করব, সেটা বরং অনেক বেশি আমাদের কাছে আকৃষ্ট হতো। আরেকটা হচ্ছে আদর্শিক জায়গায় স্থির না থাকাটা খুব লক্ষ্য করি। যখনই কেউ পদ পাচ্ছে না, যখনই কেউ কোনো একটা সুবিধা পাচ্ছে না দল থেকে, তখনই খুব সহজে পল্টি মারছে। এই জায়গাটা আসলে তরুণদেরকে কি বার্তা দেয়? একটা তো আদর্শিক জায়গা থাকতে হবে। আমরা দেখে এসেছি অমুক দল করে, অমুক চিন্তা চেতনায় বিশ্বাসী। এখন যখন আমার ক্ষমতার দরকার, আমার পালা বদলের দরকার, তখন আমি পুরোপুরি ভুলে গেলাম আমার এত বছরের আদর্শের জায়গাটা। সেটা আসলে তরুণদেরকে কোনো বার্তা দেয় না, বরং তরুণদেরকে হতাশ করে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে আমরা আদর্শকে বেসড করে ইশতেহার দিচ্ছি কিনা। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ওবামার নির্বাচনী ইশতেহারে ছিল যে ম্যানিফেস্টোতে আমেরিকায় যে ওবামা কেয়ার,
যেটা হিলারি ক্লিন্টনের পরে ভাবা হচ্ছে সামনের নির্বাচনেও ইশতেহারটা থাকবে। ওবামা নেই, কিন্তু ওবামা কেয়ার নামে এখনো হেলথ কেয়ার সেটা এখনো আছে। ক্লিন্টনের যে অর্থনৈতিক নীতি, ইকোনমিক জায়গাটা, সেটা এখনো মানে যদি ডেমোক্রেটরা আসে তাহলে ভাবে। অর্থাৎ ইশতেহারের একটা কি বলা যায় ধারাবাহিকতা আছে, যেটা কিছু মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ কিছুটা ধারণ করে। যেমন আওয়ামী লীগ বলতেই আমরা বুঝি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, কিংবা আওয়ামী লীগ বলতেই বুঝি যে হ্যাঁ বাংলাদেশে কিছু একটা পরিবর্তন আসবে, বাংলাদেশের চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে, কিংবা মানুষের দরিদ্র মানুষের মানে এক ধরনের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। যদিও সেটা খুব স্পষ্ট করে অনেক ক্ষেত্রে আসতে পারে না বাস্তবতার কারণে, কিংবা এককভাবে তো আর একটা দল চলে না, অনেকের মধ্য দিয়ে চলে, যারা আবার আদর্শিক জায়গায় স্থির থাকে না, সেটা একটা বড় কারণ। এবং আমার মনে হয় যে এই ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার ভাগাভাগি, 2 বার প্রধানমন্ত্রী কি 3 বার প্রধানমন্ত্রী, 2 কক্ষ বিশিষ্ট হওয়া, এই পুরো জিনিসগুলোকে আরো জনমুখী করা যেত। আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে খুব গুরুত্বপূর্ণ আদর্শের সাথে রাজনীতি করা। আমাদের এই তরুণ প্রজন্ম কিন্তু আদর্শটাকে একটা মূল্যায়ন করে, আদর্শ দেখতে চায়, কারণ বড়দের কাছ থেকে এটাই দেখার বিষয়। কিছু নর্ম, কিছু আইডল তৈরি হবে, যে আইডলদেরকে আমি ভাবতে পারি আমি আওয়ামী লীগ হতে হবে তিনি তা না, তিনি বিএনপি হতে হবে তা না, তিনি ঐক্যফ্রন্টের হতে হবে তা না, কিন্তু কিছু মানুষ সমাজে থাকবে যাদেরকে দেখে আমরা উৎসাহিত হব। সেই আদর্শের জায়গাগুলোতে খুব জরুরি আদর্শর ধারাবাহিকতা রাখা। আমি সুযোগ পেলাম না বলেই আমি পোল্টি মারলাম, আমি ঘুরে গেলাম, আমি দল ত্যাগ করলাম, আরেক জায়গায় চলে গেলাম, তাহলে তরুণরা হতাশ হয়। আর তরুণ হতাশা নিয়ে, তারুণ্যের হতাশা নিয়ে একটি জাতি কিন্তু এগুতে পারে না। জি, ধন্যবাদ কমরেড খালিকুজ্জামান। এই যে রাশেদুর রৌনক খান পোল্টি মারার কথা বলছিলেন, এবং ক্ষমতায় যাওয়ার জন্যেই, যেন তেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্যেই এই প্রতিযোগিতা, এবং সেখানে সুবিধা কিংবা সুযোগ না পেলেই পোল্টিটা দিয়ে দিচ্ছে। আদর্শিক জায়গা কোথায়? এখানে অনেকগুলি প্রশ্ন এসে গেছে। এখন যে কথাটা প্রথম একজন দর্শক উনি একটা প্রশ্ন করেছিলেন যে ভোটের পরেই কেমন হানাহানি কেন হয়। জি, এখন এই কথার একটা তাৎপর্য আছে। ধরেন আপনি একজন বাড়ির মালিকের কাছে সেবাকর্মী হিসেবে 2 জন লোক গেল বা 5 জন লোক গেল, গিয়ে তারা বলল যে আমাদেরকে আপনি নেন। বাড়ির মালিক বলল যে না, তোমাকে নিব না, অমুককে নিব। তাতে কি মারামারি হবে? মারামারি হবে না। তাহলে আমাদের যারা এখানে রাজনীতি করেন, যারা নির্বাচন করেন, তারা আসলে মূল মালিকের সেবাকর্মী হতে চান। মূল মালিক হচ্ছে জনগণ। কিন্তু উল্টা হয়ে গেছে। রাজনীতি উনি নীতির কথা বলছিলেন তো, এখন এখানে রাজনীতি কিন্তু জনগণের না প্রতিনিধি হওয়া বা তাদের সেবাকর্মী হওয়া না, এরা রাতারাতি বিত্তশালী হয়ে যাওয়া, এবং এইটার একটা মধুচক্র আছে। মধুচক্র আছে। জি, আমরা মধুচক্রের ব্যাপারটি শুনবো। আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটি নিন। দর্শক, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে মিরাজ। আমার প্রশ্ন হচ্ছে, প্রতিবারের নির্বাচনের সময় দেখা যায় নির্বাচন আগে রাজনৈতিক দেয় তাতে সংখ্যালঘু বা প্রান্তিক জনগোষ্ঠীর সর্বোচ্চ নিরাপত্তার কথা বলা হয়, কিন্তু নির্বাচনের পর দেখা যায় যে সংখ্যালঘু বা প্রান্তিক জনগোষ্ঠীর সর্বোচ্চ ভুক্তভোগী বা ভোগী। এর কারণ কি? জি জি, স্পষ্ট হলো না। সংখ্যালঘুদের বিষয় হলো নির্বাচন ইশতেহারে থাকে, কিন্তু সংখ্যালঘুদের প্রতিবারই নির্বাচনের পরে তা সংখ্যালঘুরা থাকলে ভোট, গেলে জমি, এই থাকলে ভোট, গেলে জমি, গেলে জমি, সেই জন্য সংখ্যালঘু। আর আপনি মধুচক্র হচ্ছে যে মধুচক্রের কারণেই আসলে সংখ্যালঘুদের পরে আর তাদেরকে দেখা হয়। এখানে আদিবাসী বলেন, সংখ্যালঘু বলেন, তাদের অবস্থা কি? তাহলে তারা এখানে একটা গুটির মতো ব্যবহৃত হয়। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি নাই, এবং তাদের সামাজিকভাবে সেই অবস্থানটা নাই, এবং এই কারণে যেটা বললাম যে তাদেরকে ভোটের কাজে ব্যবহার করো, আর নাহলে তার জমিটা দখল করো। আর এই মধুচক্র বলছে এই কারণে যে আপনি হিসাব করে দেখেন যে যারা গত নির্বাচনে হলফনামা দিল, তাদের এখন 300-350% সম্পদের উন্নতি হয়ে গেছে। এই ব্যবসা বাংলাদেশে আছে? ফলে এখানে এত অল্প পুঁজিতে এত বিশাল ব্যবসা কিন্তু কোথাও নাই। ফলে এখানে পোল্ট্রি মারবে না কেন? এখানে পোল্ট্রি মারার লোকজন তো আমি এখানে নাই, আলোচনা অবান্তর। আদর্শ থাকলে কি আর পোল্ট্রি মারে নাকি? তাহলে এখন আদর্শের প্রশ্নটা কোথায় আছে? এখন উনি একটা বলছেন যে কি বড় দল আর ছোট দল, ওই কি একটা ছোট দল বড় দল। আওয়ামী লীগ বিএনপি কিন্তু ছোট দল হয়ে যায় কখন? যখন জনগণের সমস্যা আছে, যখন বিদ্যুতের দাম বাড়ে তারা ছোট, যখন সুন্দরবন রক্ষা করতে হবে তখন ছোট, যখন এখানে শ্রমিকদের মজুরি কথা তখন তো ছোট, আবার অর্থ বিত্ত এগুলি দিয়ে যখন একটা মহড়া দিবে তখন তারা বিশাল। তো ফলে এখন আদর্শের দিক থেকে ক্ষুদ্র, কিন্তু তাদের ক্ষমতা প্রতিপত্তি সে দেখানোর ক্ষেত্রে বৃহৎ। ফলে এগুলি আবার বিচার করার ক্ষেত্রে অনেকের গোলমাল হয়ে যায়। আর যেই কথাটা আসছে, অনেকগুলি কথা এখানে এসে গেছে। নীতির কথা বলছেন, কি নীতি? মুক্তিযুদ্ধের যে কথা যেগুলি আসছে, তাহলে আপনি ওই যে একটা বলছেন 2/3 মেজরিটি। 2/3 মেজরিটি হলে পরে
আপনি কালো আইন পাশ করবেন? আমাদের সংবিধানে বলা ছিল বাংলাদেশের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী কোনো আইন করা যাবে না, সেটা আপনি নাকচ করে দিয়েছেন দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে। এবং সেটা বলছেন পার্লামেন্টের 2/3 মেজরিটি থাকলে আপনি এমন আইন পাশ করতে পারবেন যেটা গণতান্ত্রিক মৌলিক অধিকারের বিরুদ্ধে হলেও সেটা কার্যকর থাকবে। কই আপনি বলছেন না তো যে আমরা এটা বাতিল করব, বলেন না তো। তো সেটা তো বলবৎ থাকে, বিএনপি থাকলেও থাকে, আওয়ামী লীগ করেছে এটা, কিন্তু বিএনপিকে এটা বাতিল করেছে, করে না। তাহলে এখন অবস্থা বদল হবে না যদি ব্যবস্থার বদল না হয়, সেটা আমরা বারবার বলছি। এখন যেটা বলছেন এরপরে আসেন 2 নম্বর, বলছে সমাজতন্ত্র। কোন সমাজতন্ত্র? এটা কি ক্লাসিক্যাল সোশ্যালিজম হবে? এটা কি কেইনসীয় অর্থনীতি হবে? এটা কি রিগান থাচারের মুক্তবাজার হবে? নাকি এইটা কল্যাণ অর্থনীতি হবে? নাকি এইটা আপনার স্টিগলিস বা অমর্ত্য সেন তাদের চিন্তাভাবনা সেগুলির দ্বারা অগ্রসর হবে? নাকি বুদ্বুদি করে? বুদ্বুদ একটু বলে রাখি, অর্থাৎ মূল মালিক থাকবে জাপান, আমেরিকা ইত্যাদি, এখানে আমাদের সস্তা শ্রম কাজে লাগিয়ে তারা এখানে মুনাফা করে যাবে, সেই অর্থনীতি হবে। আজ পর্যন্ত ব্যাখ্যা করেছেন সেটা? করেন না এগুলি। তার মানে হলো আপনি কি চান? ক্রনি ক্যাপিটালিজম করতে চান, এখানে লুটপাটের অর্থনীতি, এটাকে দিয়ে সমাজতন্ত্র সাইনবোর্ড লাগিয়ে দিয়ে লুটপাট চালাবেন, এটা কোন নীতি? তো ফলে এখানে এই কথাগুলি পরিষ্কার হচ্ছে না। আপনি বলছেন ধর্মনিরপেক্ষতা, লাগিয়ে রাখছেন ওই যে রাষ্ট্রধর্ম, ওখানে একজন বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম লাগিয়ে ধর্মনিরপেক্ষতা হয়? তো ফলে এই কথাগুলিকে, এগুলি যে নীতি বর্জিত রাজনীতি, সেটা আজকে অবস্থা জন্ম দিয়েছে। আরেকটা বলছেন, সেটা হলো কি বড় অনেকে ভোট টোট পায় না যে কথা বলছেন, সেটা হলো যদি তাই বলেন, এটার উপরে বেশি জোর দিয়েন না, তাহলে মতিউর রহমান নিজামের বিচার করতে পারতেন না। তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার 6 বার পার্লামেন্ট ইলেক্টেড হয়ে আসছে, এটার জন্য দুঃখ প্রকাশ করা উচিত। এটার জন্য যেমন এখন ডক্টর কামাল হোসেনের বহু সমালোচনা থাকতে পারে, যেই লোকের সঙ্গে হেরে গেল, এটার জন্য উপহাস করা ঠিক না, এটার জন্য লজ্জিত হওয়া উচিত ছিল। আমি এটা ব্যক্তির এর জন্য বলছি না, কারণ যেই লোক যে হাস জিতছে সে বলে কি ডাক্তার কয়টা লোকের চিকিৎসা করছে, দেখেন কোনো লোক চিকিৎসা করা নাই, এই লোকের কাছে যদি হেরে যায় এটা গৌরব করার কিছু নাই। তো ফলে এই জিনিসগুলি একটু বুঝতে হবে, নীতিহীনতা এইভাবেই আসে। আর হলো যে মুক্তিযুদ্ধের কথা বলছেন, আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের তালিকা করেছেন আপনি? করতে পারেন না। এক এক সরকার আসলে এক এক তালিকা দিয়ে দেয়, তাহলে মুক্তিযুদ্ধের তালিকা করতে পারেন নাই। এবং এখানে যে কথাটা বলছেন যে ওই সামরিক ইয়ার কথা বলছেন যে আমরা কি এটা সামরিক যুদ্ধ ছিল কিনা, সামরিক যুদ্ধ ছিল না। যারা আমাদের সামরিক বাহিনী বীরশ্রেষ্ঠ, আমি গভীর শ্রদ্ধায় তাদের স্মরণ করি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি দেখেছি। কিন্তু 30 লক্ষ মানুষের মধ্যে কি এই ধরনের বীর যোদ্ধা কেউ ছিল না? কোনো সিভিলিয়ান ছিল না? একটা লোকের নাম যে নাই, কারণটা কি? ফলে এগুলি আপনারা শেষ করে দিব। তাহলে এখন যে কথাটা আসছে সেটা হলো যে আমরা নীতি আদর্শ কথা বলবো, অনৈতিক আদর্শহীনতার সুবিধাবাদের পথে চলবো, এটা দিয়ে কিন্তু পরিবর্তন হবে না। মুক্তিযুদ্ধের ব্যবসা করা, ধর্মের রাজনৈতিক ব্যবহার করা, এই জিনিসগুলি দিয়ে এবং সুবিধাবাদকে প্রশ্রয় দিয়ে এখানে অবস্থার পরিবর্তন করা যাবে না। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন থেকে বহু দূরে সরে গেছে দেশ, এবং সেখানে সেই দিকে আবার ফিরাতে হবে মুখ, এবং এই লড়াইয়ের মধ্য দিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত এটা অর্জন করতে পারবো। অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, আমাদের হাতে অল্প সময় আছে। এই কমরেড খালেকুজ্জামান শেষ বক্তব্যে যেটা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হচ্ছে এবং ধর্মকে ব্যবহার করা হচ্ছে রাজনীতি, এটা নিয়ে আপনার কাছে শুনতে চাচ্ছি। না, মুক্তিযুদ্ধ তো হলো আমাদের জীবনের যে সর্বশ্রেষ্ঠ একটা অধ্যায়, সবচেয়ে বড় অর্জন। এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যতদিন থাকবে ততদিন বাংলাদেশ উন্নয়নের ধারায় থাকবে, এবং বলা হয় যে বাংলাদেশ কখনই পথভ্রষ্ট হবে না। এক আর একটা কথা আমি যেটা বলতে চাই এই জাতীয় ঐক্যফ্রন্টের ম্যানিফেস্টো সম্পর্কে, সেটা হলো এই যে ওনারা এটাকে কাট অ্যান্ড পেস্ট করেছেন। কাট অ্যান্ড পেস্ট যখন করে তখন তার মধ্যে কিন্তু মৌলিকত্ব থাকে না। যেমন দেখেন, সংবিধানের 7ম অনুচ্ছেদে যেখানে বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, কামাল হোসেন সাহেবও বারবার বলেন জনগণ মালিক, তার কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। কিন্তু কীভাবে দিবেন? সেই 2500 বছর আগের যে প্রাচীন গ্রিসের ডাইরেক্ট ডেমোক্রেসি, সবাই এক জায়গায় জড়ো হয়ে আইন পাস করত, সেখানে জনগণই ছিল প্রকৃতির মালিক এবং ল প্রণেতা। কিন্তু আজকে যেটা হবে পরোক্ষ নির্বাচন ব্যবস্থা, তাহলে যদি ঐক্যফ্রন্টকে ভোট দেয়, বিএনপিকে ভোট দেয়, ওই নিজামী এবং মুজাহিদদের পার্টি অর্থাৎ জামাতের যে বাইরজন তাদের যদি ভোট দেয়, ওনারা যদি নির্বাচিত হন, ওনারা কি তাহলে জনগণ কি তার ক্ষমতার মালিক হয়ে যাবে এদের মাধ্যমে? এই লোকগুলো কারা? তারা কি জনগণের অ্যাসপিরেশনকে রিপ্রেজেন্ট করে? তাহলে আপনি জনগণকে মালিকানা বলতে কি বুঝাচ্ছেন? এটা কিন্তু টোটালি একেবারে যদি বলি একটা ভেক। কাজেই ভালো ভালো কথা যেখানে যা আছে, যেটা বলেছিলাম এবং আশরাফ সাহেব বলেছিলেন, সব ভালো কথা মুখরোচক কথাগুলোকে এনে কাট অ্যান্ড পেস্ট করে এখানে যুক্ত করেছেন। এবং এই কর্মসূচির কোনো আর্থ সামাজিক উন্নয়ন, বাংলাদেশের যে ভীষণ
যে আমি বাংলাদেশকে কিভাবে জি। দেখতে চাই, এটা নাই। আগামী- অতএব এটা ফান্ডামেন্টালি ইট ল্যাক্স ভিশন। আগামীকাল বিএনপি এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা হচ্ছে, জি। ঘোষণা করা হবে। কি প্রত্যাশা করেন আওয়ামী লীগ এবং বিএনপির ইশতেহারে? না, বিএনপির ম্যানিফেস্টো নিয়ে প্রত্যাশা করা আমার জন্য ডিফিকাল্ট, কেননা বিএনপিকে আমরা বোঝার ক্ষেত্রেই তো অনেক ডিফিকাল্টিজ আছে। আওয়ামী লীগের ম্যানিফেস্টো দিয়ে এটা বুঝি, 2008 সালে তারা একটা ম্যানিফেস্টো দিয়েছে, যার কপি আমার সাথে আছে, সেটা হলো ভিশন 2021। আজকে 2041 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং 2100 সালে যে বাংলাদেশ, যেটা হলো ডেল্টা বাংলাদেশের যে রূপরেখা দিয়েছেন, সেটাকে সামনে রেখে এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে কর্মসূচি লাগবে সেই কর্মসূচি সেখানে জি, থাকবে। ধন্যবাদ ইনাম আহমেদ চৌধুরী। ইশতেহারে রাজনৈতিক দলগুলো যা ঘোষণা করে সেগুলোকে আসলে তারা বিশ্বাস করে? না, আমি একটা কথা বলতে চাচ্ছি যে কতগুলো পয়েন্টস উল্লিখিত হয়েছে, আমার মনে হয় আমাকে কিছু বলা জি জি উচিত। আমাদের হাতে অল্প সময় আছে, যদি আমি জানি দ্রুত বলেন। সেটা আমি খুব তাড়াতাড়ি করছি। যে সাংবাদিক নাজমুল আশফাক সাহেব বলেছেন যে যুদ্ধবন্দীদের বিচার, আমার কাছে মনে হয় যে তিনি আমার বক্তব্যটা, আমার ভয় হচ্ছে তিনি সম্যকভাবে উপলব্ধি অনুধাবন করতে পারেননি। তিনি বলেছেন এটা বগাস জিনিস, কারণ কিন্তু বগাস নয়, যুদ্ধবন্দীদের বিচার, যারা যুদ্ধবন্দী বলতে চিহ্নিত হবে, আমার বক্তব্য ছিল সেটা। সবাই যে যুদ্ধবন্দী যুদ্ধ অপরাধী তা তো বলা যাচ্ছে, যে যুদ্ধ অপরাধী বলে চিহ্নিত হবে তার বিচার হবে এবং এই বিচার প্রক্রিয়াটা চালু থাকবে। এটা অত্যন্ত মিনিংফুল কথা, এটা বগাস কথা হতে পারে না। সুতরাং এখানে এই বগাস শব্দের প্রয়োগটাকে আমি অপপ্রয়োগ বলে মনে করি। দ্বিতীয়ত হচ্ছে আপনার আরও কতগুলো পয়েন্ট বলা হয়েছে যে আপনার সম্পর্কে, মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে খালিকুজ্জামান সাহেব বলেছেন, পরিষ্কার বলেছেন, আমি পুনরুক্তি করতে চাই না, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা যা বোঝাতে চাইব তার মধ্যে রয়েছে আপনার গণতান্ত্রিক অধিকার, বৈষম্যহীনতা, আপনার আইনের শাসন, মানবাধিকার, অসাম্প্রদায়িকতা, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আইনের শাসন থাকবে এবং এখানে সঙ্গে বলা হয়েছে, ধরুন কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম পুরোপুরি বন্ধ করা হবে। তারপর আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হবে। রিমান্ডের নামে পুলিশি হেফাজতে যে সকল শারীরিক নির্যাতন তা বন্ধ করা হবে। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা চলবে না। মিথ্যা মামলায় অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং মিথ্যা মামলায় সহায়তাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো অত্যন্ত কংক্রিট কথাবার্তা। সুতরাং এগুলো আমি বলবো, এগুলো কিন্তু মুক্তিযুদ্ধের চেতনারই আরেকটি বহিঃপ্রকাশ মাত্র। আরও বক্তব্য আছে যে আপনার ধরুন এই যে ইস্তাহারে যেটা বলা হয়েছে, আমার কাছে মনে হয় যে মেইন পয়েন্টসগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার স্থানীয় স্বায়ত্তশাসনের ব্যাপার বলা হয়েছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ক্ষমতার ভারসাম্য, এটা কিন্তু আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের সঙ্গে, এবং প্রাইম মিনিস্টার দুবারের বেশি হতে পারবেন না, এবং এই যে ভারসাম্যটা নিয়ে আসতে হবে তার উল্লেখ করা হয়েছে। এবং এই যে দুটো কক্ষের উল্লেখ আছে, সেটাও কিন্তু ক্ষমতার ভারসাম্যেরই আরেকটি উদাহরণ, মাত্র একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে, কিন্তু ক্ষমতার ভারসাম্যটার উদ্দেশ্য। বিকেন্দ্রীকরণ, এটা কিন্তু খুব জরুরি ব্যাপার। বিকেন্দ্রীকরণটা হচ্ছে এমন একটা ব্যাপার, ধরুন আজকে আমাদের পার্লামেন্টে বা ক্যাবিনেটে সব ক্ষমতা চলে এসছে, এটাকে আপনার বিকেন্দ্রীকরণ না হলে, এখন যে স্থানীয় আছে লোকাল কাউন্সিলগুলো যদিও তাদের উপর আপনার ভার দেওয়ার কথা, কিন্তু তারা কোনো কিছু করতে পারছেন না। পার্লামেন্টের সদস্যরাই সব করে দিয়েছেন। তারা বলে থাকেন আমরা এটা করব, ওটা করব, উন্নয়ন করব, তা করব, কিন্তু আসলে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী এবং ইচ্ছা অনুযায়ী আমাদের লোকাল গভর্নমেন্টকে যথেষ্ট ভূমিকা দেওয়া উচিত ছিল, যা এই ভূমিকাটা দেওয়া হয়নি। তারপর ধরুন যে ট্রুথ কমিশন সম্পর্কে বলা হচ্ছে, না ট্রুথ কমিশনে তো আছে, সেটা হচ্ছে যে সব ধরনের যেটা উল্লেখ রয়েছে, সর্বদলীয় সত্যানুসন্ধান করতে হবে। যদি সত্যিকার ট্রুথ কমিশন করতে হয়, তাহলে একদলীয় সত্যানুসন্ধান হবে না, সর্বদলীয় সত্যানুসন্ধান এবং বিভেদ নিরসন। এখানে হচ্ছে শুধু একদলীয় নয়, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী, আইনজীবী সমন্বিত সর্বদলীয় সত্যানুসন্ধান, এটাই উল্লেখিত আছে। সুতরাং এটা যে এক পার্টির হবে তা ঠিক নয়। আর আমি সকল জাতীয় বীরদের কথা বলেছি, কিন্তু এই যে মুক্তিযোদ্ধাদের যে তালিকা আর্মির সহযোগিতায় করা হবে, এটা কিন্তু মোটেই উল্লেখ নেই কোথাও। এটা যা আছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে
মুক্তিযোদ্ধাদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। এখানে কিন্তু আর্মির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আরেকটা কথা বলা হয়েছিল দারিদ্র দূরীকরণের ব্যাপারে। দারিদ্র দূরীকরণের ব্যাপারে জীবনযাত্রার মান উন্নয়নে যেটা রয়েছে 8 অনুচ্ছেদে, সেখানে কিন্তু আমি আর বলছি সময়ের কথা বলতে উল্লেখ রয়েছে মান উন্নয়নের জন্য উল্লেখ রয়েছে। আমরা পরে অন্য সময় হয়তো বা আবার আলোচনা করবো। যে আমাদের আলোচনা শেষ করতে হবে। 32 নম্বর এজেন্ডায় বলা আছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্বাধীনতার যুদ্ধের শহীদদের একটি তালিকা প্রস্তুত করা হবে। আপনারা বলতেন নাই ওই ভূমিকাটার মধ্যে নাই, ওই 35 নম্বরে 32 নম্বরে দেখেন, 32 নম্বরে আছে। এটা না আপনার ওই 35 নাম্বার যেটা ওটার মধ্যে 32 নম্বর দেখেন। ও এটা আমার কাছে দিয়ে না ওইটা জি 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 আমরা পরে আবার আলোচনা করব। জনাব লেনিন, এবারের নির্বাচনে নতুন এবং তরুণ ভোটারের সংখ্যা বেশি। বিশ্লেষকরা বলছেন এই তরুণদের যারা তুষ্ট করতে পারবেন তারাই ভোটে নির্বাচিত হবেন। আপনি বিশ্লেষণ ভালো কথা, এবং বিশ্লেষকরা এই একটা খুব কারেক্ট কথা বলেছেন, কারণ তরুণদের এই আপনার মধুর মধুর কথা দিয়ে ভোলানো যাবে না। এটা একবিংশ শতাব্দীর তরুণ। তা আমি বলতে চাই যে এই ক্ষেত্রে আওয়ামী লীগ যেটা করেছে, নিঃসন্দেহে আশা করি যে আগামীকাল তারা যেমন তাদের অতীতের কর্মকাণ্ড সম্পর্কে বলবেন, অর্জনগুলো বলবেন, এবং একই সঙ্গে এই অর্জনের পাশাপাশি আগামী 5 বছরে আমরা কি বলবো বা দীর্ঘ মেয়াদে আমরা কি করব সেটা সুনির্দিষ্টভাবে বলা হবে। আপনি জানতে চেয়েছিলেন তরুণদের ব্যাপারেও আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে আমি প্রত্যাশা করি, আশা করি যে এমন কিছু থাকবে যেটা কল্পস্বর্গ না, এটা ইউটোপিয়া কিছু না, যেটা বাস্তবে আওয়ামী লীগ করেছে। এবং এইটা বলা যেতে পারে যে এই যে তথ্য প্রযুক্তির এই যুগ, আমরা সফটওয়্যার রপ্তানি করার দেশে পরিণত হতে যাচ্ছি। আমাদের এখানে তরুণদের মেধা, তাদের মনন, তাদের প্রতিভার বিকাশ, মানব সম্পদের উন্নয়ন, এটা যদি করতে না পারি, এমনকি যে নিরক্ষর অথবা স্বল্প শিক্ষিত তরুণ তাদেরও কর্মসংস্থানের জন্য আমরা যদি কারিগরি শিক্ষা এগুলোকে করতে না পারি, তাহলে তরুণ বলতে কেবল শিক্ষিত তরুণদের কথা ভাবলে কিন্তু চলবে না। সুতরাং এইগুলোর ব্যবস্থা কি হবে সুনির্দিষ্টভাবে আমরা আগামীকাল সেটা একেবারে ক্যাটাগরিক্যালি বলবো যে কত সালের মধ্যে কতটা আমরা কীভাবে বলবো। কেবল তরুণ না, সমগ্র জাতির, এবং প্রতিটা খাত আমরা আলাদা করে বলবো। এটা আমি বলে দিচ্ছি, প্রতিটা খাতে আমরা কি করেছি সেই জবাব দিয়ে আমরা করব, আমরা কি করব সেটা আমরা সুনির্দিষ্টভাবে বলবো। বিএনপির মতো একটা কথা বলে আমি শেষ করছি, যে এই যে এইবারে যেমন এই যে বড় বড় কথা বললেন যে এই পার্লামেন্ট অমুক তমুক উচ্চ কক্ষ, তো তারা তো 500 সদস্যের পার্লামেন্টের প্রতিশ্রুতি দিয়েছিল 2001 সালে, 2/3 মেজরিটি কিন্তু ছিল। তো 2001 সালে, আর অন্যগুলো আমি বাদ দিলাম, 500 সদস্যের পার্লামেন্টটা করলেন না কেন? আর এখন আবার নতুন করে বলতেছেন। কাজে এই ধরনের এর উত্তর আমরা নিশ্চয়ই অন্য কোনো আলোচনায় আমরা খোঁজার চেষ্টা করব। আধা মিনিট না, খালেক ভাই হয়তো আমাকে ভুল বুঝেছেন। আমি কিন্তু ছোট বড় দল তাদের অপমানের জন্য জীবনেও কখনো কথা বলি না। আমি মনে করি যারা খালেক ভাইদের মতো ত্যাগী রাজনীতিক আছেন তারা অনেক সৎ, সারা জীবন একই আদর্শ নিয়ে থাকেন। আমি বলছি নির্বাচনের বাস্তবতায় তো জেতার ব্যাপার আছে, এবং জিতলে পরে তো প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টা। ধন্যবাদ সবাইকে আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, প্রায় সব দল অংশ নেয় এবারের নির্বাচনে অংশগ্রহণমূলক হচ্ছে, এটা প্রায় নিশ্চিত। অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের কাছে আমরা 2টি ইশতেহার আশা করছি। নির্বাচনে জয় হলে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কি করবেন, একটি ইশতেহারে তার প্রতিশ্রুতি থাকবে, অন্যটিতে থাকবে পরাজিত হলে কি করবেন তার অঙ্গীকার। স্রেফ ভোটারদের মন ভোলানোর জন্য ইশতেহার তৈরি না করে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের চাওয়া সত্যিকার অর্থে দেশের জন্য, শান্তির জন্য, উন্নয়নের জন্য সবাই মিলে কাজ করতে হবে, ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করতে হবে। আরেকটি কথা না বলেই নয়, দেশের মোট জনসংখ্যার একটি বিপুল অংশই তরুণ। এই তরুণরা দেশের জন্য কিছু করতে চায়, কাজ চায়। দেশ গঠনে, উন্নয়নে ও পরিচালনায় তরুণদের কিভাবে যুক্ত করা যায় তার স্পষ্ট পরিকল্পনা চাই ইশতেহারে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।